কাহন সাহিত্য দীর্ঘজীবী হোক। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণিমাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি আরজে অর্ণব। আজ কাহনে শুনবেন কাজল ভট্টাচার্যের লেখা দুর্দান্ত একটি থ্রিলার ছল। লেখকের জন্ম কলকাতায় 1971 সালে। সাংবাদিকতা ও জনসংযোগ বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা। লেখালেখির সূচনা কৈশোরে। লিখেছেন আনন্দবাজার, বর্তমান, যুগান্তর, সংবাদ প্রতিদিন, দ্য স্টেটসম্যান পত্রিকা এবং বহু সাময়িক পত্রে। লেখকের কয়েকটি উল্লেখযোগ্য বই হল মগজ দখল, ব্ল্যাক অপারেশন, জাহান নামের সওদাগর, জিহাদের কালো চাঁদ, জ্যাক দ্য রিপার ইত্যাদি। আজ কাহনে যে গল্পটি শুনবেন সেটি নেওয়া হয়েছে শব্দ প্রকাশন থেকে প্রকাশিত লেখকের বই এক্সট্রা 7 রহস্যের ককটেল বইটি থেকে। এর আগে কাহনে আপনারা লেখকের এক্সট্রা গল্পটি শুনেছেন। আচ্ছা, এখানে বলে রাখা প্রয়োজন, আজকের গল্পে বেশ কিছু উপাদান রয়েছে যেগুলি মূলত প্রাপ্ত মনস্ক শ্রোতাদের জন্য। আচ্ছা, যদিও আজকে অপরূপা নেই, তাও আমি বলে দিই যে সিগারেট বা অন্যান্য মাদক দ্রব্য খাবেন না প্লিজ। এগুলি ক্যান্সার সহ আরও অনেক রোগের কারণ। আর হ্যাঁ, যদি গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ গল্পতে একটা লাইক করে দেবেন এবং যদি সময় সুযোগ হয় হাইপ দিয়ে দেবেন এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। শুরু হচ্ছে কাজল ভট্টাচার্যের দুর্দান্ত থ্রিলার ছল। সাহিত্য দীর্ঘজীবী হোক। অফিস থেকে ফিরে জুতোর ফিতে খুলতে খুলতে থমথমে মুখে আদিত্য বললেন, আজ আরেকটা চিঠি এসেছে, এই নিয়ে 3টে হলো। শ্রীময়ী দেখলেন আদিত্যর চোখ মুখ উত্তেজনায় লাল হয়ে আছে। কিছুদিন হলো আদিত্যর হার্ট অপারেশন হয়েছে। এছাড়া আগে থেকেই ব্লাড প্রেশার, কোলেস্টেরলের সমস্যা ছিল। বেশি উত্তেজিত হলে বিপত্তি হতে পারে, তাই পরিস্থিতি হালকা করার জন্য শ্রীময়ী বললেন, দুশ্চিন্তা করার কিছু নেই। তুমি আগে স্নান সেরে ফ্রেশ হয়ে এসো, তারপর আমি সবটা শুনবো। দরকার হলে আমি ছোটদার সঙ্গে কথা বলবো। আদিত্য কথা বাড়ালেন না। কোমরে তোয়ালে জড়িয়ে জামা প্যান্ট খুলে লন্ড্রি বাস্কেটের মধ্যে রেখে তিনি বাথরুমে ঢুকে গেলেন। মিনিট 20 বাদে তিনি যখন বেরিয়ে এলেন তখন তার চেহারা দেখে শ্রীময়ী কিছুটা স্বস্তি পেলেন। সেই সাংঘাতিক উত্তেজিত ভাবটা চেহারা থেকে উধাও হয়েছিল। ফিকে নীল রঙের পাঞ্জাবি পাজামা পরে ডাইনিং টেবিলে এসে বসলেন আদিত্য। শ্রীময়ীর চা তৈরি ছিল। আদিত্যর সামনে চায়ের কাপ আর কয়েকটা কুকিজ এনে রাখলেন। দার্জিলিং চায়ের সুবাস চারপাশে ছড়িয়ে পড়ল। নিজের জন্য 1 কাপ চা নিয়ে চেয়ারে বসে শ্রীময়ী হাত বাড়ালেন। কই, চিঠিটা দেখি একবার। বাদামি রঙের একটা লম্বাটে খাম এগিয়ে দিলেন আদিত্য। একটা কোণা ছেঁড়া। সেখান থেকে সাবধানে চিঠিটা বার করলেন শ্রীময়ী। উঁকি মেরে একবার দেখে নিলেন খামের ভেতরে আর কিছু রয়েছে কিনা। সাদা কাগজের ওপর নীল বল পেন দিয়ে লেখা কয়েক লাইনের সংক্ষিপ্ত বক্তব্য। আদিত্য, দিল্লিতে তোকে আসতেই হবে, ফাঁকি দেওয়ার চেষ্টা করিস না। বেশ কয়েকবার চিঠিটা পড়লেন শ্রীময়ী। উল্টে পাল্টে এপিঠ ওপিঠ দেখলেন, কিন্তু আগের দুটো চিঠির মতো এই চিঠিতেও আর কোনো বিশেষত্ব নেই যা থেকে প্রেরকের উদ্দেশ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। শ্রীময়ী জানতে চাইলেন, আগের চিঠি দুটো কোথায় রেখেছো? ওই শোবার ঘরের আলমারিতে আছে, উইস্কির বোতলের পেছনের দিকে। নিয়ে আসবো? থাক, তোমাকে যেতে হবে না, আমি নিয়ে আসছি। চেয়ার ছেড়ে উঠে গেলেন শ্রীময়ী। 2-3 মিনিট বাদে ফিরে এলেন অবিকল একরকম দেখতে দুটো বাদামি খাম হাতে নিয়ে। নিজের চেয়ারে বসে দুটো খাম থেকে চিঠি বার করে পড়তে শুরু করলেন। প্রথম চিঠিটা এসেছে 1.5 মাস আগে। চিঠিতে প্রেরক তারিখ লেখেনি,
তাই সেটা ঠিক কবে লেখা হয়েছে বলা কঠিন। চিঠির বক্তব্য সংক্ষিপ্ত এবং আড়ষ্ট। আদিত্য, আমি বেঁচে আছি। তোকে একবার আমার সঙ্গে দেখা করতে দিল্লিতে আসতে হবে। ঠিক যে জায়গায় তোর সঙ্গে আমার শেষবার দেখা হয়েছিল, সেখানে আগামী নভেম্বর মাসের 22 তারিখ দুপুর 2টোর সময় তোকে আসতে হবে। এর দিন 15 পরে এসেছে দ্বিতীয় চিঠিটা। তাতে লেখা, আদিত্য, ভাবছিস কেউ তোকে গুলতাপ্পি মারছে? ভুল। আমি মরে যাইনি, দিব্যি বেঁচে আছি। দিল্লিতে এলেই তার প্রমাণ পাবি। এই বেলা টিকিটটা কেটে রাখ, নইলে পরে টিকিট পেতে কিন্তু অসুবিধে হবে। না এলে কিন্তু তোর বিপদ। শ্রীময়ী অনেকবার করে 3টে চিঠিকে পড়লেন, তারপর প্রশ্ন করলেন, আগের দুটো চিঠির মতো এবারের চিঠিতেও কিন্তু লোকটা নিজের নাম লেখেনি। আচ্ছা, কি করে নিশ্চিত হচ্ছ যে এই চিঠিগুলো তোমার বন্ধুই লিখেছে? না না, ভুল করার প্রশ্ন নেই। তুষার আমার ছেলেবেলার বন্ধু। ওর হাতের লেখা চিনতে আমার ভুল হতে পারে না। এ লেখা তুষারেরই, এ লেখা তুষারেরই। কিন্তু তুষার কি করে লিখবে? সে তো বহুদিন আগে মারা গেছে। আরে সেটাই তো আমার প্রশ্ন। দুর্ঘটনার পর ওর দেহ আমি হাসপাতালে নিয়ে গেছি। পোস্টমর্টম হয়ে যাওয়ার পরে নিজের হাতে সৎকার করেছি। সেই লোক কিভাবে জীবিত হয়ে ফিরে আসতে পারে আমার মাথায় আসছে না। কিন্তু চিঠির লেখা যে তুষারের, এ বিষয়ে আমি 100% নিশ্চিত। আচ্ছা, তোমাদের দুজনকে চেনে এমন কেউ ইয়ার্কি মারছে না তো? অনেক ভেবেছি, কিন্তু সেরকম কেউ নেই জানো তো। তুষার আর আমার যারা কমন ফ্রেন্ড ছিল, তারা সবাই তাদের নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। কারুর হাতে এরকম ফালতু রসিকতা করার মতো সময় আছে বলে তো আমার মনে হয় না। এ চিঠি নিঃসন্দেহে ওই লিখেছে। আচ্ছা, তুমি কি একটা ড্রিঙ্ক নেবে? নিয়ে আসবো একটা, তাহলে হয়তো একটু রিল্যাক্স ফিল করতে পারবে। ততক্ষণে আমি রাতের খাবারটা তৈরি করে ফেলতাম। তুমি আমাকে পাগল ভাবছো তাই না? ডাক্তারবাবু আমাকে মদ ছুতে নিষেধ করেছেন। তুমি সারাক্ষণ ড্রিঙ্ক করা নিয়ে শাসন করো, সেই তুমি এখন বলছো মদ খেয়ে রিল্যাক্স করতে। বাহ, এই তোমার এক সমস্যা আদিত্য। এমনভাবে বলছো যেন ডাক্তারের কথা শুনে ড্রিঙ্ক করা তুমি একেবারে ছেড়েই দিয়েছো। আর আমার কথা বাদই দাও। সেদিন পার্টিতে 4 নম্বর পেকটা নেওয়ার সময় বারণ করলাম বলে সবার সামনে তুমি যেভাবে সিনক্রেট করলে, সেটা রীতিমতো অসভ্যতা। থাক, তোমাকে ড্রিঙ্কটা নিতে হবে না। তুমি এখানে বসে বন্ধুর চিঠি নিয়ে কি করবে সেটা ভাবতে থাকো। আমি রান্নাঘরে যাই। শ্রীময়ী চলে যাচ্ছিলেন। পিছন থেকে তার হাত টেনে ধরলেন আদিত্য। সরি, আমি ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর আমার ভালোর জন্যই ড্রিঙ্কের কথাটা বলেছো। আমাকে নিজের হাতে একটা হুইস্কি বানিয়ে দাও প্লিজ। শুধু বরফ দিয়ে খাবো, বুঝলে? আদিত্যর হাত ছাড়িয়ে শ্রীময়ী বেডরুমে ঢুকে গেলেন। আগে তাঁদের আলমারিতে বিদেশি সিঙ্গেল মল্টের 2-3টে বোতল সবসময় মজুদ থাকত, কিন্তু আদিত্যর অপারেশনের পর ডাক্তারবাবু মদ্যপান কমাতে বলেছেন। সেজন্য ঘরে এখন একটাই বোতল থাকে। ফুরিয়ে গেলে ফের একটা বোতল নিয়ে আসেন আদিত্য। আলমারি খুলে বোতল বার করে একটা রক গ্লাসে 2 আঙুল হুইস্কি ঢেলে ফ্রিজ থেকে কয়েকটা বরফের কিউব তার মধ্যে ছেড়ে দিলেন শ্রীময়ী। গ্লাসটা আদিত্যর সামনে রেখে বললেন, স্যালাড বানিয়ে আনছি, এখনই খালি পেটে খেতে শুরু করো না। স্যালাডের প্লেট আর হুইস্কি নিয়ে ব্যালকনিতে গিয়ে রিক্লাইনার চেয়ারে বসলেন আদিত্য। কলকাতা শহরটা এখন দক্ষিণ দিকে শহরতলির অনেকটা জায়গা দখল করে নিয়েছে। নতুন নতুন হাউজিং কমপ্লেক্স আর একের পর এক ফ্লাইওভার তৈরি হচ্ছে। তাদের 18 তলার ফ্ল্যাট থেকে হাউজিংয়ের লাগোয়া ফ্লাইওভারের পুরোটাই দেখা যায়। ফ্লাইওভারের ওপর আলোর মালার মতো সারি সারি গাড়ির ভিড়। নভেম্বরের কলকাতায় ঠান্ডা না পড়লেও বাতাসে সামান্য শিরশিরে ভাব রয়েছে। এখন সন্ধ্যে 7টা, কিন্তু তাঁদের ফ্ল্যাট এবং ফ্লাইওভারের মধ্যবর্তী অঞ্চলে মধ্যরাত্রির মতো অন্ধকার। 2-একটা গাড়ি বা বাইক যাওয়া আসা করার সময় সামান্য আলোকিত হচ্ছে জায়গাটা। তারপরেই আবার
ঘন অন্ধকারে ডুবে যাচ্ছে। সোনালি তরল গলা দিয়ে পেটে পৌঁছতেই আদিত্যর মন থেকে টেনশন ধীরে ধীরে কমতে শুরু করল। তিনি পুরো ঘটনা ফের নতুন করে ভাবা শুরু করলেন। 3টি চিঠি তার সেক্রেটারি হৈমন্তী প্রথম দেখেছে। কুরিয়ার বা অফিসের গ্রাউন্ড ফ্লোরে রাখা ড্রপ বক্সে এমডি সাহেবের উদ্দেশ্যে যেসব চিঠি জমা পড়ে সেগুলো আগে হৈমন্তী দেখে। বিষয় অনুসারে 4-5টা আলাদা ফাইলে সেগুলো আদিত্যর কাছে পেশ করা হয়। এই 3টি চিঠি কোন বিষয়ের মধ্যে পড়বে বুঝতে না পেরে হৈমন্তী সরাসরি হাতে করে তার কাছে নিয়ে এসেছিল। আদিত্য দেখেছিলেন খামের ওপর ডাকঘরের ছাপ কিংবা কুরিয়ারের স্টিকার কিছুই নেই। তিনি জানতে চেয়েছিলেন এটা কিভাবে এলো? খুব কুণ্ঠিতভাবে হৈমন্তী বলেছিল, নিচের ড্রপ বক্সে কেউ ফেলে গেছে স্যার। আদিত্যর কোম্পানি এনার্জি স্কিন ফ্লিন্ট লিমিটেড বিদ্যুৎ শক্তির অপচয় রোধ করার জন্য নানা রকম প্রযুক্তি উদ্ভাবন করে। সংস্থাটি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি খাতে নিয়মিত অর্থ ব্যয় করে। এছাড়া তাঁর ইচ্ছায় অফিসের একতলায় একটা ড্রপ বক্স বসানো হয়েছে, যে কেউ শিক্ষা, চিকিৎসা এবং মেয়ের বিয়ে ইত্যাদি প্রয়োজনে যে কেউ সেখানে আবেদন জমা দিতে পারে। সেগুলো খতিয়ে দেখে উপযুক্ত ক্ষেত্রে অর্থ সাহায্য করা হয়। সেই বাক্সে চিঠিগুলো কেউ ফেলে গেছিল। সিসিটিভি চেক করো, কে ফেলেছে তাকে দেখা দরকার। স্যার, গতকালের ফুটেজ আমি দেখেছি, মাত্র 3 জন এসেছিল। আপনি হয়তো দেখা করতে চাইবেন, সেজন্য তাদের সবাইকেই আগামীকাল দেখা করতে বলেছি। মনে মনে হৈমন্তীর বুদ্ধিমত্তার প্রশংসা করলেন আদিত্য। আগের সেক্রেটারি আরাত্রিকা বিয়ে করে আমেরিকায় চলে যাওয়ার পর এই মেয়েটিকে 2 বছর আগে তিনি নিয়োগ করেছেন। হৈমন্তী জনসংযোগে মাস্টার্স করার পর MBA করেছে, কাজে বেশ চটপটে। চাকরির জন্য নানা জায়গায় ঘোরাঘুরি করছিল। খবরের কাগজে বিজ্ঞাপন দেখে দরখাস্ত করেছিল। ইন্টারভিউ নিতে গিয়ে আদিত্য বুঝেছিলেন MA তালিম পেলে একদিন কোম্পানির সম্পদ হয়ে উঠবে। দেখা যাচ্ছে তিনি ভুল করেননি। পরদিন সেই 3 জনের সঙ্গে নিজে দেখা করেছিলেন আদিত্য। 3 জনেরই চিকিৎসা সংক্রান্ত সমস্যা, আর্থিক সাহায্যের প্রয়োজন। আদিত্য তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে এদের কারো সঙ্গে তুষারের সুদূরতম সংযোগ নেই। দ্বিতীয় চিঠির ক্ষেত্রেও একইভাবে আগের দিন যারা দরখাস্ত ফেলে গেছে তাদের সঙ্গে তিনি দেখা করেছিলেন, কিন্তু কোনো সূত্র খুঁজে পাননি। আজকে চিঠি পাওয়ার পর আগামীকাল ফের তিনি 4 জন আবেদনকারীর সঙ্গে দেখা করবেন। তবে আদিত্য জানেন এবারেও কিছু খুঁজে পাওয়া যাবে না। আজ দুপুরে হৈমন্তী যখন চিঠিটা এনে তার হাতে দিল, তখন আদিত্য কিছুটা বিচলিত হয়ে জানতে চেয়েছিলেন, কি ব্যাপার বলো তো হৈমন্তী? কাউকে দেখা যাচ্ছে না, অদ্ভুতভাবে চিঠি এসে জমা পড়ছে। কি করা যায় কিছুই বুঝতে পারছি না। ভুতুড়ে কাণ্ড নাকি? মানে স্যার, আমি জানি কথাটা খুব বাচ্চাদের মতো শোনাবে, তবু বলছি, মন্ত্রতন্ত্র জানেন এমন একজন, ওই ওঝা টাইপের কেউ, তার সঙ্গে একবার যোগাযোগ করলে হতো না? বিশেষ করে একটা অপঘাত মৃত্যুর ঘটনা যখন এই চিঠির সঙ্গে জড়িয়ে আছে। ভূত প্রেতে তার বিশ্বাস কোনোদিনই ছিল না, এখনো নেই। চিঠিগুলো পেয়ে তার মন বিচলিত হলেও আদিত্য বুঝতে পারছিলেন এতটা বিচলিত হওয়া উচিত হয়নি। মৃত ব্যক্তি চিঠি লিখতে পারে না, কেউ নিশ্চয়ই তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। ব্যাপারটা আর একটা হেস্তনেস্ত করা দরকার। সেই জন্যে প্রয়োজন হলে তাকে দিল্লিতে যেতে হবে, কিন্তু সবার আগে জানতে হবে লোকটা কে, কেনই বা সে আদিত্যকে উত্ত্যক্ত করতে চাইছে। গ্লাসে ফের একটা আলতো চুমুক দিয়ে আদিত্য গভীর চিন্তায় ডুবে গেলেন। কলকাতার অদূরে ছোট মফস্বল শহর মধুসূদনপুর। মধুসূদনপুরের মানুষ জানত এলাকার 2টি সমবয়সী ছেলে একদিন তাদের শহরের নাম উজ্জ্বল করবে। সেই 2 জনের নাম আদিত্য আর তুষার। 30 বছর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করার পর 2 জনে কলকাতায় পড়তে চলে এসেছিলেন। আদিত্য ভর্তি হয়েছিলেন ইঞ্জিনিয়ারিং কলেজে,
তুষার বেছে নিয়েছিলেন পদার্থবিদ্যা। দুজনে আলাদা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হলেও একসঙ্গে বাড়ি ভাড়া করে থাকতেন, নিজেরাই রান্না করে খেতেন। আদিত্য আর তুষারের বন্ধুত্বে সাময়িক বিরতি পড়েছিল যখন দুজনেই দেশের বাইরে চলে গেলেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমটেক করে আদিত্য গেছিলেন আমেরিকায়, আর সলিড স্টেট ফিজিক্স নিয়ে উচ্চতর গবেষণার জন্য তুষার গেছিলেন জার্মানির এক বিশ্ববিদ্যালয়ে। দুজনে বিশ্বের দুপ্রান্তে থাকা সত্ত্বেও তাঁদের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি। চিঠিতে নিয়মিত যোগাযোগ রাখতেন দুই বন্ধু। সেই সময় প্রথমবার তুষারের কাছে তার গবেষণার বিষয় জানতে পারেন আদিত্য। একবার তুষার লিখেছিলেন, জানিস তো, লস ফ্রি ইলেকট্রিক ট্রান্সমিশনের উপায় নিয়ে সারা বিশ্বে নানান রকম গবেষণা চলছে। আমি সেরকমই একটা টেকনোলজি ডেভেলপ করার চেষ্টা করছি, আর সব কিছু ঠিক থাকলে আগামী 2-3 বছরের মধ্যে কাজটা সম্পূর্ণ করতে পারবো। লস ফ্রি ট্রান্সমিশন ব্যাপারটা আদিত্যর অজানা নয়। বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে বিদ্যুৎ তৈরি হওয়ার পর দীর্ঘ বন্টন ব্যবস্থার মধ্য দিয়ে সেই বিদ্যুৎ যখন গ্রাহকের কাছে পৌঁছায় ততক্ষণে তার অনেকটাই যাতায়াতের পথে নষ্ট হয়ে যায়। এইভাবে প্রচুর বিদ্যুতের অপচয় হয়। যদি এমন একটা বিদ্যুৎ পরিবহন ব্যবস্থা তৈরি করা সম্ভব হতো যার মাধ্যমে উৎপাদন কেন্দ্র থেকে গ্রাহকের বাড়িতে শক্তি ক্ষয় না করেই বিদ্যুৎ পৌঁছে যায়, তাহলে বিশ্বের শক্তির মানচিত্রে বিপুল পরিবর্তন আসত। সাধারণ গৃহস্থ বাড়িতে যদি 2টি আলো আর 2টি পাখা চালাতে মাসে 150 টাকার বিল আসে, এই আবিষ্কার সম্ভব হলে এক ধাক্কায় তা নেমে আসত 25 টাকায়। ভবিষ্যতে বিদ্যুৎ চালিত গাড়ি রাস্তায় চলবে এমন একটা ধারণা বিদেশে ক্রমশ জনপ্রিয় হচ্ছে। যদি সত্যি সেরকম গাড়ি কোনোদিন তৈরি হয়, তাহলে একটা গাড়ি একবার ফুল চার্জ করে নিলে 1 মাস চলে যাবে। কিন্তু তখনও অবধি বিষয়টা ধারণার পর্যায়েই ছিল, বাস্তবায়িত হয়নি। আদিত্য লিখেছিলেন, পণ্ডশ্রম করছিস, একটু খোঁজখবর নিলেই জানতে পারবি অনেকেই নিয়ে কাজ করেছে। একজন পেটেন্টেরও দাবি করেছেন। তুই যদি লস ফ্রি ট্রান্সমিশনের পদ্ধতি উদ্ভাবন করতে পারিস তাহলেও লাভ নেই, খাটুনির দাম পাবি না, কারণ পেটেন্ট তার আগেই অন্য কোনো লোক পেয়ে যাবে। তুই কি ভাবছিস যে আমি সেই সমস্ত না দেখেই কাজে হাত দিয়েছি? ইন্টারনেটে আমি খুব মন দিয়ে ওই ভদ্রলোকের ওয়েবসাইট দেখেছি। ইউরোপ ছাড়াও আমেরিকায় প্যাটেন্টের আবেদন করেছেন, কিন্তু কথা হলো যে বেশ কয়েক বছর হয়ে গেলেও এখনো পর্যন্ত উনি প্যাটেন্ট পাননি। ওর কাজও বাজারে আসেনি। তার মানে ভদ্রলোকের কাজে নির্ঘাত কিছু একটা সমস্যা আছে, সেই জন্য উনি কাজটাকে মনিটাইজ করতে পারছেন না। আমি সেটাই করে দেখাবো, তবে অন্য পদ্ধতিতে। তুষার দেশে ফেরার আগেই ফিরে এসেছিলেন আদিত্য। কাজ নিয়েছিলেন দিল্লির একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, যারা এয়ার কন্ডিশনার তৈরি করে। কয়েক মাস পরে তুষার দেশে ফিরে দিল্লিতে হাজির হলেন। আদিত্যর কোম্পানিতে তুষারের মতো তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীর কাজের কোনো সুযোগ ছিল না, তবে তার অনুরোধে কোম্পানি তুষারকে কাজে নিয়োগ করে। তুষার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের সঙ্গে যুক্ত হন। সারাদিন নিজের গবেষণা নিয়ে ডুবে থাকতেন তুষার। তার ধ্যান জ্ঞান সব কিছু হয়ে উঠেছিল লস ফ্রি ট্রান্সমিশন সিস্টেম ডেভেলপ করা। দিল্লির কালকাজি এলাকায় একটা ফ্ল্যাটে দুজনে একসঙ্গে থাকতেন। তাদের অফিস ছিল ওখলা অঞ্চলে। একটা মারুতি গাড়ি কিনেছিলেন দুই বন্ধু, তাতে করেই দুজনে অফিসে যাওয়া আসা করতেন। এইভাবে বছর 1.5 চাকরি করার পর তুষার একদিন বললেন, শোন, ভাবছি কাজটা ছেড়ে দেবো। এইভাবে অফিসে বসে ধরাবাঁধা সময় কাজ করে রিসার্চের কাজ শেষ হবে না। আমি না একটা সমাধানের কাছাকাছি চলে এসেছি। এইভাবে এখন অফিসে আটকে বসে থাকলে হবে না, বুঝলি? চাকরি ছেড়ে কি করবি? আরে একটা স্টার্ট আপ তৈরি করবো, আমার নিজের কোম্পানি, নিজের আইন, ব্যাস কাজ করার পুরো স্বাধীনতা থাকবে। একটু চুপ করে থেকে আদিত্য বললেন, আমিও কাজ করার উৎসাহ পাচ্ছি না। মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলেছি। পে প্যাকেজ ভালো হলেও সারাক্ষণ টার্গেটের পেছনে ছোটা আমার পোষাচ্ছে না। আমি তো ইঞ্জিনিয়ার, কিন্তু দেখ আমাকেও শালারা ফেরিওয়ালা বানিয়ে ছেড়েছে। মিডল ইস্টে আমাদের কোম্পানিতে যত এয়ার কন্ডিশনার বিক্রি করে তার 1/3 প্রতি বছর নিয়ম করে আমাকে বসিয়ে দিয়ে আসতে হয়, না হলে ওরা নতুন মেশিন কিনবে না। বাইব্যাক সিস্টেমে আমরা পুরনো মেশিন কিনে নিয়ে তার থেকে পার্টস বার করে অন্যান্য দেশে যেসব মেশিন রপ্তানি হবে তাতে চালান করে দিই। এই নোংরামি আমার সহ্য হচ্ছে না।
তো তুই তাহলে কি করবি? আচ্ছা, আমরা যদি একসঙ্গে কাজ করি তবে কেমন হয়? হ্যাঁ, নাথিং লাইক ইট। শোন, আমরা একসঙ্গে কাজ করলে পুরো ফাটিয়ে দেবো। সারা দুনিয়া অবাক হয়ে যাবে আমাদের কাজকর্ম দেখে। এই, তুই সত্যি আমার সঙ্গে আসবি তো? কোম্পানিকে 3 মাসের নোটিশ দিয়ে দুই বন্ধু চাকরি ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন। কোম্পানির সিইও একদিন টোকিও থেকে ভিডিও কলে আদিত্যকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করেছিলেন। তবে তুষারকে তিনি কিছু বলেননি, কারণ তুষারের কাজের মূল্য বোঝার ক্ষমতা তাঁদের জাপানি বসের ছিল না। আদিত্য প্রবল উৎসাহী ছিলেন তুষারের গবেষণা নিয়ে। তিনি প্রায়ই তুষারের কাছে কাজের খুঁটিনাটি জানতে চাইতেন। তুষারের কাজ যত অগ্রসর হচ্ছিল, আদিত্য তত উৎফুল্ল হচ্ছিলেন। তিনি বন্ধুকে প্রায়ই বলতেন, শোন, তুই শুধু সিস্টেমটা একবার তৈরি করে ফেল, তারপর বাকিটা আমি দেখে নেব। অবশেষে তুষার জানালেন সেমিকন্ডাক্টর টিউবের মধ্যে বিদ্যুৎ পরিবহনের উপযোগী ইলেকট্রন ফগ তৈরি করার পদ্ধতি উদ্ভাবন করে ফেলেছেন তিনি। সেই রাতেই দুই বন্ধু স্থির করে ফেললেন এবার তারা চাকরিতে ইস্তফা দিয়ে নিজেদের স্টার্টআপ তৈরি করার কাজ শুরু করবেন। কিন্তু চাকরি ছেড়ে দেওয়ার পরেই সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। কোথা থেকে খবর পেয়ে একদিন এক চীনা ভদ্রলোক তাদের ফ্ল্যাটে এসে হাজির। তিনি তুষারের তৈরি টেকনোলজি কিনতে চান। এক্ষুনি কয়েক কোটি টাকা অগ্রিম দিতে রাজি আছেন। পুরো প্রযুক্তি হাতে এলে বাকি টাকা দেবেন। মোট কত টাকার চুক্তি হবে? চীনা ভদ্রলোক চেক বই দেখিয়ে বললেন, আপনারা যে টাকা চাইবেন সেটাই ফাইনাল, নো কোয়েশ্চেন, নো বার্গেনিং। দেখুন, আমার কাজ তো এখনো শেষ হয়নি। শেষ হলে তখন বিক্রির কথা ভাববো। বেশ, তো অ্যাডভান্সটা রাখুন, কাজ শেষ হলে আমাকে জানাবেন, তখন বাকিটা দিয়ে দেবো। নাছোড়বান্দা লোকটিকে রুক্ষভাবেই তুষার তাড়িয়েছিলেন। লোকটি বিদায় নেওয়ার পরে আদিত্য চুপচাপ হয়ে গেছিলেন। তুষার জানতে চেয়েছিলেন কিছু ঘটেছে কিনা। আদিত্য বলেছিলেন, ভাবছি এই লোকটা খবর পেল কিভাবে? তুই আর আমি ছাড়া তো কাজটার কথা কেউ জানে না। অত্যন্ত সঙ্গত প্রশ্ন হলেও কথাটা তুষারের মাথায় আসেনি। তিনি বললেন, হ্যাঁ, এটা তো একদম ঠিক বলেছিস। এই বেটা জানলো কি করে সেটা তো ভেবে দেখিনি। আমাদের না আরো সতর্ক হতে হবে। যেদিন আমেরিকান ডিফেন্স কন্ট্রাক্টর বলে পরিচয় দেওয়া হোঁতকা সাহেব অ্যাডাম শেরম্যান এসেছিল, সেই দিন একেবারে রেগে আগুন হয়ে গেছিলেন তুষার। অ্যাডাম শেরম্যানের আচরণ উগ্র, শিষ্টতার লেশমাত্র নেই। বেশ উদ্ধতভাবে সে বলেছিল, সন্ত্রাসবাদীদের নির্মূল করতে মার্কিন সরকার হাত ধুয়ে নেমেছে। আফগানিস্তান থেকে শেষ টেররিস্টকে ফ্লাশ আউট করার পর অভিযান শেষ হবে। বিশ্বের প্রতিটি নাগরিকের কর্তব্য এই যুদ্ধে আমেরিকাকে সমর্থন করা। কিন্তু নিজেদের দেশ থেকে এত দূরে যুদ্ধ করতে গিয়ে আমেরিকা যে জিনিসের অভাব নিয়ে সবচেয়ে ভুগছে তা হলো এনার্জি। এত বড় যুদ্ধ চালিয়ে যেতে যে বিপুল পরিমাণ এনার্জি দরকার, তার যোগান দিতে হিমশিম খাচ্ছে মার্কিন প্রশাসন। ইসলামী জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ চলছে বলে মধ্যপ্রাচ্যের অনেক ইসলামী দেশ রুষ্ট। পাশে আছে একমাত্র বন্ধু সৌদি আরব। তবে কতদিন তাদের সমর্থন বজায় থাকবে আমেরিকা তা জানে না। এই অবস্থায় হন্যে হয়ে বিকল্প শক্তির সন্ধান করছে আমেরিকা। একই সঙ্গে ট্রান্সমিশন লস কমিয়ে বিদ্যুৎ শক্তিকে যদি কাজে লাগানো যায়, সেই বিকল্প রাস্তাও তারা অনুসন্ধান করছে। দীর্ঘ বক্তৃতা থামিয়ে দিয়ে তুষার বলেছিলেন, আমার সঙ্গে দরকারটা যদি বলেন। ডক্টর দাশগুপ্ত, আমরা জানি আপনি একটা লস ফ্রি ট্রান্সমিশন সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করছেন। আপনার গবেষণা সফল হলে আগামী দিনে বিদ্যুৎ শক্তির বিপুল অপচয় এতটাই রোধ করা সম্ভব হবে যে বিদ্যুতের ব্যবহারে আমূল পরিবর্তন আসবে। আমরা একটা হিসেব করে দেখেছি যে আমাদের F-16 ফাইটার জেটের ইঞ্জিনগুলো যদি বিদ্যুতের দ্বারা পরিচালিত হয়, তাহলে একবার পুরো চার্জ করে দিলে একটি বিমান পুরো পৃথিবী একবার চক্কর কেটে আসতে পারবে। আপনি এই হিসেবটা দেখুন। একটা কাগজ সামনে মেলে ধরেছিলেন অ্যাডাম শেরম্যান। তুষার অবাক হয়ে দেখেছিলেন তাঁর উদ্ভাবন অনুসরণ করে একটি বোমারু বিমানের গতিপথে কতটা শক্তি ব্যয় হতে পারে তা দেখানো হয়েছে। তিনি চমকে গেলেন।
এই জিনিস সাহেব পেল কি করে? তার নোটবুকে কয়েকটি আঁচড়ে শক্তি সংরক্ষণের এই সমীকরণ লিপিবদ্ধ আছে। তিনি এবং আদিত্য ছাড়া এর সন্ধান তো আর কেউ জানে না। তুষার ক্রোধে ফেটে পড়লেন। না না, আমি চাই না যে যুদ্ধের প্রয়োজনে আমার উদ্ভাবন কোনো কাজে লাগুক। আমার গবেষণা আমার দেশের মানুষের জন্য, যে দেশে বেশিরভাগ গ্রামে এখনো ইলেকট্রিসিটি পৌঁছয়নি, যেখানে শহরগুলোতে কাজের সময় লোডশেডিং করে বিদ্যুতের চাহিদা সামাল দিতে হয়, তাদের জন্যই উদ্ভাবন। আপনি আসুন শারমান সাহেব, ফোর্ট নক্সের সমস্ত সোনা অফার করলেও আমি এই টেকনোলজি আপনাকে দেব না। ওকে, দ্যাটস ইয়োর চয়েস। কিন্তু জেনে রাখুন, আমেরিকা যদি এই টেকনোলজির সুফল না পায়, তাহলে বিশ্বের আর কোনো দেশ তা পাবে না। সাহেব বেরিয়ে যাওয়ার পর তুষার ছুটে নিজের পড়ার টেবিলে এসে দেখেছিলেন দুটি নোটবুক অদৃশ্য হয়েছে। এই দুটি নোট বইয়ে এনার্জি ইউটিলাইজেশন সংক্রান্ত সমীকরণ লেখা ছিল। কে নিতে পারে বুঝতে সমস্যা হল না তুষারের। তিনি স্থির করে ফেললেন, যত তাড়াতাড়ি সম্ভব আদিত্যর থেকে আলাদা হতে হবে। রাতে আদিত্য ফিরলেন। সারাদিন বান্ধবী শ্রীময়ীর সঙ্গে কাটিয়েছেন। শ্রীময়ীর সঙ্গে আদিত্যর পরিচয় হয় যখন দুজনেই স্নাতক স্তরের ছাত্র ছিলেন। আদিত্য পড়ছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, শ্রীময়ী পড়ছে ইকোনমিক্স। কিছুদিন হলো কাজের প্রয়োজনে দিল্লিতে এসেছিল শ্রীময়ী। তাদের আস্তানাতেও কয়েকবার ঘুরে গেছিল সে। কিন্তু কপতির নিভৃতালাপে অসুবিধা হয় বলে সেদিন বাইরে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আদিত্য। অ্যাডাম শেরম্যানের কাহিনী খুলে বললেন তুষার। শুধু চেপে গেলেন হারানো নোটবই প্রসঙ্গ। ক্রুদ্ধ হলেন আদিত্য। শোন, তুই কাল আমার সঙ্গে আমেরিকান এম্বাসিতে চল, গিয়ে প্রতিবাদ করব। আরে দূর, খেপেছিস নাকি? আমেরিকান এম্বাসি যেন আমাদের মতো ফালতু লোকের কথা শুনবে বলে দরজা খুলে অপেক্ষা করছে। উল্টে কেস ফেস দিয়ে এমন একটা অবস্থা করবে যাতে জেল খাটতে হবে। না না, এসব ছাড়। আমি অন্য কোথাও চলে যাবো ভাবছি, বুঝলে? অ্যাটলিস্ট অন্তত তুই শান্তিতে থাকতে পারবি। কি পাগলের মতো বকছিস তুই? আমার এক কথায় তুই রিসার্চ ফেলে দেশে চলে এসেছিস, তোর এক কথায় আমি এত বড় চাকরি ছেড়ে দিলাম সবকিছু আলাদা হয়ে যাওয়ার জন্য? না 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 না, আমরা একসঙ্গে থেকে সব সমস্যার মোকাবিলা করব। সেদিন 22শে নভেম্বর, রবিবার। দুই বন্ধু সারাটা সকাল ফ্ল্যাটেই ছিলেন। জামা কাপড় কাছাকাছি, সপ্তাহের বাজার করে রাখা, রান্না করা, এসব নিয়ে ব্যস্ত ছিল দুজনে। লাঞ্চের পর আদিত্য প্রস্তাব দিলেন, চল কাছাকাছি কোনো একটা জায়গা থেকে একটু ঘুরে আসি। কোথায় যাবি? তুগলাকবাদ ফোর্ট যাবি? এক যাত্রায় দুটো জিনিস দেখা হয়ে যাবে। ওই কেল্লার উল্টো দিকের রাস্তাটার উপর ওই গিয়াসউদ্দিন তুগলাক ছাড়াও মোহাম্মদ বিন তুগলাকের সমাধি রয়েছে, চল দেখে আসি। তুষারের বাবা ইতিহাসের শিক্ষক, আদিত্যর বাবা গ্রামীণ ব্যাংকের কর্মী। দুজনেই বই পড়তে ভালোবাসতেন। সেই সুবাদে একটা সময় দুই বন্ধু প্রচুর বই পড়ত। বিজ্ঞানের ছাত্র হলেও ইতিহাস বিষয়টাকেও তাদের বেশ ভালো লাগে। সুতরাং দুই বন্ধু বেরিয়ে পড়লেন কেল্লার উদ্দেশ্যে। কালকাজি থেকে তুগলকাবাদ কেল্লা বেশি দূরে নয়। জায়গাটা একেবারেই ফাঁকা, টুরিস্টদের ভিড় নেই। ভাঙাচোরা পাথর দেখতে বিশেষ কেউ এখানে আসে না। কেল্লার নিচে পুরাতত্ত্ব বিভাগের কাউন্টার থেকে দুটি টিকিট কিনে দুই বন্ধু ভেতরে প্রবেশ করলেন। পুরো কেল্লাই কার্যত খণ্ডহর। 6.5 বর্গ কিলোমিটার বিস্তৃত এই কেল্লা ছিল এককালের জমজমাট শহর। ভাবতেই গায়ে কাঁটা দেয়। প্রশিক্ষিত গাইড এখানে পাওয়া যায় না। স্থানীয় এক বয়স্ক ব্যক্তিকে সঙ্গে নিয়ে দুই বন্ধু ঘুরে ঘুরে দেখছিল কেল্লার চারপাশ। 2.5-3 ঘন্টা ধরে মোটামুটি কেল্লার বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় জায়গা দেখিয়ে লোকটি বিদায় নিল। আদিত্য বললেন, আরে এতক্ষণ হাঁটাহাঁটি করে পা ব্যথা হয়ে গিয়েছে, চল একটু বসি। দুজনে একটা ভাঙা পাঁচিলের ওপর বসলেন। জলের বোতল থেকে জল খেলেন। তুষার বললেন, মনটা খুব চা করছে রে। ওই বেরিয়ে চা খাবো, কয়েকটা দোকান আছে দেখেছি আসার পথে। ঠিক এই সময় ফোন করেছিল শ্রীময়ী, আদিত্যর বান্ধবী। রিলায়েন্স কোম্পানি সদ্য সস্তা মোবাইল ফোন সার্ভিস চালু করেছে। রূপলি সাদা রঙের হ্যান্ডসেট, মাথার ওপর ছোট্ট অ্যান্টেনা।
কাজের প্রয়োজনে আদিত্য একটা কানেকশন নিয়েছেন। বাইরে থেকে ফোন এলে প্রচুর টাকা কেটে নেয়। শ্রীময়ী বড় লোকের মেয়ে, তার দেদার ফোন করতে অসুবিধে নেই। কাবাবের মধ্যে হাড় হবেন না মনে করে তুষার চলে এলেন সুলতানি আমলের কূপের কাছে। কূপের একটা ছবি ভালো করে নেওয়া দরকার। কূপের জল কতটা আছে তা বোঝার জন্য দেওয়ালের ভেতর দিকে চিহ্ন দেওয়া আছে। গরমকালে জলের স্তর নেমে গেলে যাতে নিচে গিয়ে জল তুলে আনা যায়, সেজন্য একদিক থেকে ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে। অন্যদিকে লোহার বড় বড় আংটা লাগানো, যাতে কুয়ো ভর্তি থাকলে ওপর থেকেই জল তোলা যায়। হাঁটু গেড়ে পাশের ঘাস জমিতে বসে পছন্দ মতো অ্যাঙ্গেল খুঁজছিলেন তুষার। এত বড় কুয়োর পুরোটা তার সস্তা ক্যামেরায় ধরা কঠিন। হঠাৎ তুষারের মনে হলো কেউ তার পিছনে এসে দাঁড়িয়েছে। শুকনো ঘাস জমিতে তার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। পরক্ষণেই মাধ্যাকর্ষণের প্রবল টানে হো হো করে কুয়োর মধ্যে নেমে যাচ্ছিল তুষারের শরীর। অনেক নিচে পাথরের ওপর আছড়ে পড়ে মাথা থেঁতলে যাওয়ার আগে তুষার সম্ভবত বুঝতে পেরেছিলেন কেউ তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আদিত্য কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন। হঠাৎ একটা আর্তচিৎকারে তার সম্বিত ফিরল। তুষারের গলা না? যেদিক থেকে আওয়াজটা এসেছে সেদিকে ছুটে গেলেন আদিত্য। কেল্লার ভিতরে পুরাতত্ত্ব বিভাগের কয়েকজন সিকিউরিটি স্টাফ বসেছিল, তাদের কয়েকজনও ছুটে এসেছিল চিৎকার শুনে। একটু খোঁজাখুঁজির পরেই তুষারের সন্ধান পাওয়া গেল। কেল্লার মধ্যে একটা স্টেপ ওয়েল আছে। এককালে এখান থেকে জল নিয়ে পুরো কেল্লার প্রয়োজন মেটানো হতো। বেশ গভীর সেই কুয়োর দিকে তাকালে মাথা ঘোরে, বুক ঢিপ ঢিপ করে। সেই কুয়োর নিচে পড়েছিলেন তুষার। রক্তে ভেসে যাচ্ছিল চারদিক। ওপর থেকে দেখেই বোঝা যাচ্ছিল দেহে প্রাণ নেই। পুলিশকে খবর দেওয়া হলো। পুলিশের লোকজন এসে কুয়োর সিঁড়ি বেয়ে নিচে নেমে তুষারের রক্তাক্ত দেহ উদ্ধার করল। পরিস্থিতি দেখে শুনে পুলিশ অফিসার অনুমান করলেন কুয়োর ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায় পা ফসকে পড়ে গেছেন তুষার। তুষারের দেহ নিয়ে যাওয়া হলো হাসপাতালে। পোস্টমর্টেমের পর দেহ আদিত্যর হাতে তুলে দেওয়া হলো। ইতিমধ্যে মধুসূদনপুরে খবর পাঠানো হয়েছিল, কিন্তু তুষারের বোন বিদিশা বৃদ্ধ বাবা মাকে দিল্লিতে আসতে দেয়নি। তার কথা মতো কালকাজির মোক্ষধাম শ্মশানে তুষারের শেষকৃত্য করেন আদিত্য। দিল্লির অবশিষ্ট মেয়াদ কোনো রকমে কাটিয়ে আদিত্য কলকাতায় ফিরে এসেছিলেন। বিভিন্ন কাগজপত্র থেকে তুষারের গবেষণার কিছু তথ্য তিনি মর্মোদ্ধার করতে পেরেছিলেন। সেই তথ্য আর নিজের প্রাযুক্তিক দক্ষতাকে কাজে লাগিয়ে কলকাতা একটা স্টার্ট আপ কোম্পানি খুলেছিলেন আদিত্য। ১৯ বছর আগেকার সেই স্টার্ট আপ আজকে মহিরুহে পরিণত হয়েছে। সম্প্রতি স্টক মার্কেটে কোম্পানির আইপিও আশাতীত সাড়া ফেলেছে। সেক্টর 5-এ তার কর্পোরেট অফিস। একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আছে তারাতলা অঞ্চলে। আজ তার কোম্পানির প্রযুক্তি ব্যবহার করে অনেক বড় বড় সংস্থা তাদের বিদ্যুতের বিল ১৫-২০% কমিয়ে ফেলতে সক্ষম হয়েছে। কিন্তু তুষার চেয়েছিলেন আরো বড় কিছু, যেখানে ট্রান্সমিশন লসের পরিমাণ হবে 0.1-এর চেয়েও কম। সেই প্রযুক্তি এখন উদ্ভাবন করতে পারেনি আদিত্যর সংস্থা। কাজ চলেছে, তবে তুষারের মতো প্রতিভাধর বিজ্ঞানী তো আর রোজ জন্মায় না। সেই দুর্ঘটনার পর 20 বছর কেটে গেছে। এখন আদিত্য আর শ্রীময়ী ভালোই আছেন। ২৪০০ স্কোয়ার ফুটের ফ্ল্যাট, দামি ইন্টেরিয়র ডেকোরেটর সংস্থাকে দিয়ে সাজানো ঘর। 17 বছর বিয়ে হয়ে গেলেও এখন অবধি আদিত্যদের কোনো সন্তান নেই। তা নিয়ে মাথা ব্যথা করতে তারা অবশ্য রাজিও নন। এর মধ্যে কোথা থেকে ধূমকেতুর মতো আবির্ভূত হলো তুষারের চিঠি। রাতের খাবার জন্য ডাকতে এসে শ্রীময়ী দেখলেন আদিত্য ঘুমিয়ে পড়েছেন। বেশি মদ্যপান করেননি সেদিন তিনি।
গ্লাসের নিচে বেশ কিছুটা হুইস্কি পড়েছিল। স্যালাডের ডিশও প্রায় ভর্তি ছিল। ঘর থেকে একটা শাল এনে আদিত্যকে ঢেকে দিলেন শ্রীময়ী। শ্রীময়ীর 2 মাসতুতো দাদার মধ্যে ছোট হলেন স্নেহাশিস চক্রবর্তী। তিনি শ্রীময়ীর খুব ভরসার জায়গা। স্নেহাশিস পুলিশের গোয়েন্দা বিভাগে চাকরি করেন। 6 ফুট 2 ইঞ্চি লম্বা, তাগড়াই চেহারা, মোটা গোঁফ। কথা বলার সময় ব্যারিটন ভয়েসে তার ব্যক্তিত্ব টের পাওয়া যায়। যখন যে থানায় কাজ করেছেন তখন সেখানকার দুষ্কৃতীদের ঘুম ছুটে গিয়েছে। স্নেহাশিস যেমন বুদ্ধিমান তেমন সাহসী। থানায় কাজ করার সময় স্নেহাশিস যদি টের পেতেন অপরাধীর রাজনৈতিক প্রভাবের জন্য তাকে শাস্তি দেওয়া যাবে না, তাহলে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসার আগেই কিছু না কিছু অঘটন ঘটে যেত। নেতারা ফোন করার সময় পেতেন না, কাউকে এনকাউন্টার করেননি কখনো, অথচ একের পর এক দুষ্কৃতী এমনভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছে যাতে কেউ তার দিকে আঙুল তুলতে না পারে। ইদানিং গোয়েন্দা বিভাগে পোস্টিংয়ের পর নিজেকে অনেকটা সংযত করেছেন স্নেহাশিস। কথায় কথায় হাত চালানোর অভ্যাস কমিয়েছেন। তবে ফোনে শ্রীময়ীর মুখে ঘটনাটা শুনে যার পর নাই কৌতূহলী হয়ে উঠলেন তিনি। সরেজমিন তদন্তের জন্য দিল্লি যাওয়ার আগে একদিন পুরো ঘটনা মুখোমুখি শুনবেন বলে দুজনকে নিজের অফিসে ডেকেও পাঠালেন। আদিত্য সংকোচ বোধ করছিলেন বলে আসতে রাজি হননি। শ্রীময়ী একাই এসেছিলেন। কথায় কথায় শ্রীময়ী বলেছিলেন, ছোড়দা, তুই সঙ্গে বন্দুক, পিস্তল কিছু একটা রাখিস। আমরা দুজনেই ব্যাপারটা নিয়ে বেজায় টেনশনে আছি। কিন্তু বন্দুক? ওরে, ওসব গল্পের গোয়েন্দারা পারে, আমাদের অত ক্ষমতা নেই। ওয়ারেন্ট ছাড়া রাজ্যের বাইরে গান ক্যারি করা যায় না, তাও আবার আগে থেকে এয়ারপোর্ট অথরিটির সঙ্গে যোগাযোগ করে চেক ইন লাগেজে আলাদা করে পিস্তল আর ম্যাগাজিন নিতে হয়। তোর ওই গল্পের ডিটেকটিভ ছাড়া আর কেউ হুট করে যেখানে সেখানে বন্দুক পিস্তল নিয়ে যেতে পারে না। তবু আরে ধুর, শোন, তোর বরকে ওর চেনা কেউ প্র্যাঙ্ক করেছে। এরকম চিঠি পেলে 100 জনের মধ্যে 99 জনই ফাজলামি ভেবে উড়িয়ে দেবে। আদিত্য একটা প্র্যাকটিক্যাল জোক নিয়ে এত টেনশন করছে, এটা ভেবেই আমার আশ্চর্য লাগছে। আদিত্য কিন্তু নিশ্চিত ওই হাতের লেখাটা তুষারের। দেখ, কিছু মনে করিস না, তোর বর কি ফরেন্সিক এক্সপার্ট? আরে বাবা, হাতের লেখা ভেরিফাই করা কি এত সহজ নাকি? এক সময় সুইসাইড নোট কিংবা দলিলের লেখা আসল কিনা বুঝতে বাঘা বাঘা ফরেন্সিক বিশেষজ্ঞের কালঘাম ছুটে যায়। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আচ্ছা, তুই শিওর তো তোর হাজব্যান্ড ওই লোকটির মৃত্যুর জন্য কোনোভাবে দায়ী নয়? মানে আমি বলতে চাইছি, বন্ধুর গবেষণা হাতিয়ে নেওয়ার জন্য ওই বন্ধুকে ঠেলে ফেলে দেয়নি তো? সেক্ষেত্রে কিন্তু পরে অনেকে অপরাধবোধ থেকে এরকম ভাবে। আমি এরকম কেস তো একটা দেখেছি। আসলে আদিত্য তো ক্রিমিনাল নয়, পড়াশুনো করা একটা সেন্সিটিভ ছেলে। আচমকা একটা কাণ্ড ঘটিয়ে ফেলে পরিণত বয়সে এসে হয়তো অনুতাপ করছে। না ছোড়দা, একেবারেই তা নয়। তুষারের মৃত্যুর পিছনে আদিত্যর হাত নেই, আমি জিজ্ঞেস করে দেখেছি। হ্যাঁ, প্রথমবার যখন চিঠিটা এসেছিল তখন আমিও ভেবেছিলাম হয়তো তুষারের আবিষ্কার হাতিয়ে নেওয়ার জন্য ওই ঠেলে ফেলে দিয়েছিল। কিন্তু আমি শিওর এটা দুর্ঘটনা, ওর কোনো হাত নেই এর পিছনে। তাহলে বাকি থাকে ওই 2 বিদেশি, একটা চীনা আর একটা আমেরিকান। হতে পারে ওরা বিদেশি গুপ্তচর সংস্থার লোক। এরা নতুন টেকনোলজি হাতিয়ে নেওয়ার জন্য খুন খারাপি করে বলে শুনেছি, তবে এসব বিষয়ে আমার খুব একটা ধারণা নেই। কিন্তু দেখ, ওরা বিদেশি সিক্রেট সার্ভিসের লোক হলে এভাবে সরাসরি তুষারকে অ্যাপ্রোচ করতে বলে মনে হয় না, কোনো কৌশলের সাহায্য নিত। আর আরেকটা প্রশ্ন হলো, ওরা খুন করবে কেন? আরে তুষার খুন হয়ে গেলে টেকনোলজিটা পুরোপুরি ডেভেলপ করার আগেই চিরকালের মতো হাতছাড়া হয়ে যাবে। এটা বুঝতে তো খুব একটা বুদ্ধিমান হওয়ার প্রয়োজন পড়ে না। তার চেয়ে তো অনেক সোজা উপায় ছিল তুষারকে কিডন্যাপ করা। সেই জন্যই আমি ভাবছি লোকগুলো কারা হতে পারে।
আরও কিছুক্ষণ কথাবার্তা বলে শ্রীময়ী বিদায় নিয়েছিলেন। স্নেহাশিস জানিয়েছিলেন তিনি ছুটির দরখাস্ত করছেন, ছুটি পেলেই রওনা হবেন। আদিত্য রাজধানীর টিকিট কেটে বসে আছেন জেনে স্নেহাশিস কিছুটা বিরক্ত হয়েছিলেন। তার মতে চিঠিতে আগে থেকে টিকিট না কাটলে সমস্যা হবে কথাটা বেশ ভেবেচিন্তে লেখা। 20 বছর আগে দেশের ভেতরে যাতায়াত করার ক্ষেত্রে লোকে ট্রেনের উপর নির্ভর করত। বিমানযাত্রা সেভাবে জনপ্রিয় হয়নি। যে ব্যক্তি চিঠি লিখেছে সে অত্যন্ত চালাক। এমনভাবে কথাটা লেখা হয়েছে যাতে মনে হয় পত্রলেখক এখনকার চেয়ে 20 বছর পিছিয়ে আছে। স্নেহাশিস বোনকে বলেছিলেন, দেখ, টিকিট যখন কেটেই ফেলেছিস তখন এখনই বাতিল করিস না, একদম শেষ মুহূর্তে ক্যান্সেল করে প্লেনের টিকিট কাটবি। আমি একই ফ্লাইটে থাকবো, চিন্তা কিচ্ছু নেই। স্নেহাশিসের সঙ্গে শ্রীময়ী আদিত্যর দেখা হয়েছিল দমদম এয়ারপোর্টে। একই ফ্লাইটে দিল্লিতে পৌঁছেছিলেন সকলে, তবে একসঙ্গে সিট পাওয়া যায়নি। করুলবাগের একটা হোটেলে তাঁরা 3 জন উঠেছিলেন। 3 তলার একটা ডাবল বেডরুমে আদিত্য, শ্রীময়ী, তার ঠিক পাশের ঘরে স্নেহাশিস। তিনি বলে দিয়েছিলেন, আচ্ছা, অকারণে ঘরের বাইরে যাওয়ার দরকার নেই, বেরোতে হলে 3 জনে একসঙ্গে বেরোবো। ও হ্যাঁ শোন, তোরা কিন্তু রুম সার্ভিস ব্যবহার করবি না, খাবার কিংবা চা দেওয়ার ছুতো করে যে কেউ ঘরে ঢুকে পড়তে পারে। দিল্লিতে পৌঁছানোর পর থেকে আদিত্যকে মনমরা দেখাচ্ছিল। সেই দুর্ঘটনার পরে তিনি আর দিল্লিতে আসেননি। ব্যবসার কাজে দেশের অন্যত্র কিংবা বিদেশে অনেকবার গেলেও দিল্লিতে তিনি সব সময় অন্য কাউকে পাঠিয়েছেন। তারা যেদিন পৌঁছলেন সেদিন সন্ধ্যার মুখে হোটেলের লাউঞ্জে গিয়ে 3 জনে বসেছিলেন। আদিত্যকে দেখে মনে হচ্ছিল তিনি নিজের মধ্যে নেই, অন্যমনস্ক, কি এক গভীর ভাবনায় ডুবে রয়েছেন। স্নেহাশিস বললেন, আরে কি ব্রাদার, একটু সিঙ্গল মল্ট চেখে দেখবে নাকি? না দাদা, চাইলে আপনি নিতে পারেন, আমার ইচ্ছে করছে না। পরদিন মানে নভেম্বরের 21 তারিখ বোন আর ভগ্নিপতিকে হোটেলে থাকতে বলে স্নেহাশিস দুপুরের দিকে বেরিয়ে গেলেন। 2-3 বছর আগে ক্রাইম কনফারেন্সে যোগ দিতে দিল্লিতে এসে স্থানীয় পুলিশের কয়েকজন অফিসারের সঙ্গে পরিচয় হয়েছিল। খুঁজে খুঁজে তাদের বার করে 20 বছর আগে তুগলকাবাদ ফোর্টে ঘটে যাওয়া দুর্ঘটনা সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলেন। কেউ তেমন কিছু বলতে পারল না। স্নেহাশিস অবশ্য সেরকম আশাও করেননি। 20 বছর আগে থানার এলাকা যা ছিল অনেক ক্ষেত্রে তা বদলে গেছে। নতুন নতুন থানা তৈরি হয়েছে, রেকর্ডের হাতবদল ঘটেছে। তবে বন্ধুরা কথা দিল খোঁজ খবর নিয়ে দেখবে। চিঠির নির্দেশ মেনে নভেম্বরের 22 তারিখে দুপুর 1টা নাগাদ স্নেহাশিসরা তুগলকাবাদ ফোর্টে চলে এলেন। আগে কেল্লায় প্রবেশ করতে টিকিট লাগতো না, এখন লাগে। অনলাইনেও টিকিট কাটা যায়। কেল্লার প্রবেশ পথের বাইরে টিকিট কাউন্টার থেকে টিকিট কিনে 3 জনে ভেতরে প্রবেশ করলেন। আদিত্য ভয় পাচ্ছিলেন, তার মুখ শুকিয়ে গেছিল, ঘন ঘন জলপান করছিলেন। শ্রীময়ের সঙ্গে তাকে রেখে স্নেহাশিস একা একাই কিছুটা এগিয়ে গেলেন। 2 জনকে বলে রাখলেন কেউ যেন তার চোখের আড়াল না হয়। 2টো বাজতে দেরি আছে দেখে প্রথমে সবাই চলে এলেন মিনা বাজারের দিকটায়। সেখান থেকে বাদশাহী হামাম ঘুরে সবাই যখন স্টেপ ওয়েলের কাছে এসে পড়েছেন তখন প্রায় 2টো বাজে। 20 বছর আগে স্টেপ ওয়েলের চারপাশে কোনো ঘেরাটোপ ছিল না, এখন লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। দূর থেকে দেখা গেল একটি লোক সেখানে দাঁড়িয়ে আছে। সে পেছন ফিরে রয়েছে বলে তার মুখ দেখা যাচ্ছে না। গলা থেকে একটা ঘর ঘরে আওয়াজ বের করে আদিত্য কিছু একটা বললেন, যা স্পষ্ট বোঝা গেল না। লোকটি স্নেহাশিসেরও নজরে পড়েছে। তিনি থেমে গিয়ে বললেন, তুমি কি কিছু বললে? আমি কথাটা ঠিক শুনতে পেলাম না। ওই যে ওই ওখানে তুষার দাঁড়িয়ে আছে। দাঁড়াও, আচ্ছা ওই লোকটাকে তোমার তুষার বলে মনে হচ্ছে কেন? তুমি তো ওর মুখ দেখতে পাচ্ছ না। আদিত্যর পা যেন জেলে দিয়ে তৈরি, পা কাঁপছে।
শ্রীময়ী শক্ত হাতে ধরে না রাখলে তিনি ধপ করে মাটিতে বসে পড়তেন। কাঁপা কাঁপা গলায় আদিত্য বললেন, সেই সেই নীল ফ্ল্যানেলের শার্ট, গ্রে ট্রাউজার, সেদিন তুষার ওই পোশাকটাই পরেছিল। ঠিক আছে, তোরা এখানেই থাক, দুজনে একসঙ্গে থাকবি, কিছুতেই আলাদা হবি না। আমি যাচ্ছি লোকটার সঙ্গে কথা বলতে। স্নেহাশিস দ্রুত পায়ে এগিয়ে যেতেই লোকটি সামনের দিকে এগিয়ে যেতে শুরু করল। স্নেহাশিস গতি বাড়ালেন, লোকটিও গতি বাড়িয়ে দিল। বাধ্য হয়ে স্নেহাশিস দৌড়লেন। লোকটি একবার মুখ ফিরিয়ে পিছনে তাকিয়েই সোজা দৌড়তে শুরু করলো। ভাইয়া, তোরা রুক যাও, বাত করনা হ্যায় তুমসে। স্নেহাশিস দৌড়তে দৌড়তে চেঁচিয়ে বললেন। লোকটি কর্ণপাত করল না, বরং গতি বাড়িয়ে দিল। অসমান পাথুরে জমি, চারপাশ আগাছায় ভর্তি, ছুটতে স্নেহাশিসের অসুবিধা হচ্ছিল। তিনি কৌশলের সাহায্য নিলেন। এক জায়গায় ঝোপের আড়ালে লুকিয়ে পড়লেন তিনি। লোকটি ছুটতে ছুটতে অনেক দূর চলে গেছিল। সে যখন দেখল পেছনে কেউ তাড়া করে আসছে না, তখন এদিক ওদিক দেখতে দেখতে সাবধানে ফিরে আসতে শুরু করল। স্নেহাশিসের পাশ দিয়ে এগিয়ে যেতেই ঝাঁপিয়ে পড়ে লোকটিকে লোহার মতো শক্ত হাতে চেপে ধরলেন তিনি। সে একটা ঝাঁকুনি দিয়ে স্নেহাশিসের কবল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে বুঝল কাজটা সহজ হবে না। এবার সে তেজ দেখিয়ে বলল, मैंने क्या किया? ऐसे आपने मुझे ऐसे क्यों पकड़ा? तू साला भाग रहा था किस लिए? अरे आपको आते हुए देखकर डर गया था मैं। বড় বড় শ্বাস ফেলতে ফেলতে লোকটির জবাব দিল। লোকটি আরো অনেক কথা বলে যাচ্ছিল, তার অপরাধ কি, স্নেহাশিস কেন তাকে ধরে নিয়ে যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। বারবার সে স্নেহাশিসের পরিচয় জানতে চাইছিল। স্নেহাশিস কোনো কথার জবাব না দিয়ে লোকটিকে নিয়ে এলেন যেখানে আদিত্য শ্রীময়ী দাঁড়িয়ে আছে। লোকটিকে দেখে আদিত্য নিশ্চিত হলেন এই ব্যক্তি তুষার নয়। তবে তুষার দুর্ঘটনার দিন যে ধরনের পোশাক পরেছিল হুবহু সেই পোশাক পরে রয়েছে। লোকটাকে অনায়াসে দিল্লির অটোওয়ালা বলে চালিয়ে দেওয়া যায়, সেরকম উগ্র, অমার্জিত, রুক্ষ। বয়স 35-36 হবে, গালে খোঁচা খোঁচা দাড়ি, হাতে একটা ক্যামেরা। ক্যামেরাটা ভালো করে দেখে আদিত্যর বুকের ভিতরটা কেমন দড়াস করে উঠল। কোডাকের KB12 মডেলের ক্যামেরা, ছবি তুলতে 35 মিলিমিটারের ফিল্ম লাগে। সেদিন তুষার এমন একটা ক্যামেরা নিয়ে চারপাশের ছবি তুলছিল। তুষার যখন পা পিছলে কুয়োর ভেতরে পড়ে যায়, তখন তার হাত থেকে ক্যামেরাটা ছিটকে পড়েছিল ঘাসের ওপর। বন্ধুর স্মৃতিচিহ্ন হিসেবে সেই ক্যামেরা আজও রেখে দিয়েছেন আদিত্য। ডিজিটাল ক্যামেরার যুগে এই মানধাতার আমলের ক্যামেরা নিয়ে লোকটা কি করছে? আদিত্যর মনে হলো পরিস্থিতির সব কিছু যেন বাড়াবাড়ি রকমের কাকতালীয়। आप ये कैमरा लेकर क्या कर रहे हैं? क्यों? बगैर फोटो खींचने के कैमरा का दूसरा कोई काम होता है क्या? যা জিজ্ঞেস করা হচ্ছে তার ঠিকঠাক জবাব দিবি, না হলে তোকে এখানে মাটিতে পুঁতে দেবো শালা। এই শোন, ক্যামেরা দিয়ে ছবি তুলছিস কেন? अरे कोई मनाही है क्या? শ্রীময়ী চুপচাপ ব্যাপারটা দেখছিলেন। এবার তিনি বললেন, ছোড়দা, এই লোকটাকে থানায় নিয়ে চল। পুলিশ দুটো চড়থাপ্পড় না দিলে এর পেট থেকে কোনো কথা বেরোবে না। স্নেহাশিস গলা নামিয়ে বললেন, আরে না রে বাবা, কোন যুক্তিতে থানায় নিয়ে যাবি? লোকটা তো কোনো বেআইনি কাজ করেনি, উল্টে বরং আমরা এখন যা যা করছি সেগুলোই বেআইনি। থানায় নিয়ে গেলে উল্টে পুলিশ আমাদেরই কেস দিয়ে দেবে। আদিত্য শ্রীময়ী দুজনেই ব্যাপারটা বুঝলেন। 22শে নভেম্বর দুপুর 2টোর সময় তুঘলকাবাদ কেল্লার ভেতরে নীল রঙের ফ্ল্যানেলের শার্ট, গ্রে ট্রাউজার পরে প্রবেশ করার অধিকার যে কোনো ব্যক্তির আছে। তার কাছে একটা কোডাকের ফিল্ম ক্যামেরা থাকা অপরাধ নয়। বাজারে এই ক্যামেরা এবং তার ফিল্ম দিব্যি বিক্রি হচ্ছে। সুতরাং অযথা থানা পুলিশ করলে বিপদ বাড়বে বই কমবে না। লোকটিকে ছেড়ে দেওয়া হলো। কেল্লার বাইরে এসে আদিত্য এক মুহূর্ত অপেক্ষা করতে চাইছিলেন না, কিন্তু স্নেহাশিস শ্রীময়ীর জোরাজোরিতে তাকে একটা দোকানে দাঁড়িয়ে চা খেতে হলো। আদিত্য গুম মেরে গেছিলেন। স্নেহাশিস ব্যাপারটা লক্ষ্য করে বললেন,
আচ্ছা আদিত্য, পুরো ব্যাপারটাই যে একটা প্র্যাকটিক্যাল জোক, কেউ যে তোমার সঙ্গে মজা করেছে সেটা তো এবার বুঝতে পারছো। তুমি এক কাজ করো, কলকাতায় ফিরে খুঁজে বের করো তোমার সেই শুভানুধ্যায়টি কে। শুকনো হাসি হাসলেন আদিত্য। সেই হাসিতে প্রাণ ছিল না। তোমরা দেখেছো ওই ক্যামেরার সামনে ডান দিকে একটা ঘষ্টানোর দাগ রয়েছে? শ্রীময়ী স্নেহাশিস মাথা নেড়ে জানালেন, দেখেননি। তুষারের ক্যামেরায় না ওই রকম একটা দাগ ছিল, গলন্ত মোম পড়ে দাগটা হয়েছিল। ওই ক্যামেরার গায়ের ওই দাগটা স্পষ্ট আমি দেখেছি। স্নেহাশিস জানেন, লোকে যখন ক্রমাগত ভয় পেতে থাকে তখন একসময় তার যুক্তিবুদ্ধি সবকিছু লোপ পায়। তখন একটা ঝাঁকুনি না দিলে তাকে ঠিক করা যায় না। সেই কাজটাই করলেন তিনি। ধমক দিয়ে বললেন, দিস ইজ টু মাচ আদিত্য। তুমি আমার বোনের স্বামী না হয়ে অন্য কেউ হলে আমি তোমার স্ত্রীকে বলতাম তোমাকে ডিভোর্স দিতে। না, এইরকম মানসিক বেকারগ্রস্ত মানুষের সঙ্গে তো সংসার করা যায় না। এই তোমার ছেলে মানুষই আবদারে আমরা সমস্ত কাজকর্ম ফেলে এত দূরে ছুটে এসেছি, এতেও তুমি খুশি হতে পারছো না? এখনো সমস্ত এই আবল তাবল কল্পনা করে যাচ্ছ। আদিত্য কাঁচো মাচো মুখে একটিমাত্র শব্দ উচ্চারণ করলেন, সরি। তারপর সোজা গিয়ে গাড়িতে উঠলেন। সারা রাস্তা তিনি কথা বলেননি। হোটেলে ফিরে স্নেহাশিস নিজের ঘরে চলে গেলেন। তিনি সবে বেসিনে চোখমুখ ধুতে শুরু করেছেন, পাশের ঘর থেকে একটা চিৎকার কানে এলো। তিনি দৌড়ে গিয়ে দেখলেন, বিবর্ণ মুখে একটা খয়েরি রঙের খাম হাতে শ্রীময়ী বিছানার পাশে দাঁড়িয়ে আছে। আদিত্য দুহাতের উপর মাথার ভার রেখে মুখ নামিয়ে বিছানায় বসে আছেন। স্নেহাশিস এগিয়ে গিয়ে খামটা নিলেন। একটা চিঠি রয়েছে ভেতরে, তাতে লেখা, এত লোকজন সঙ্গে থাকলে কি আর দেখা করা যায় বন্ধু? যাকগে, কিছু জিনিস দেখে বুঝতে পারলি তো যে আমি সত্যিই এসেছিলাম। এ কি, এটা কিভাবে এলো? বেডসাইড টেবিলে ফোনের নিচে চাপা দেওয়া ছিল। গম্ভীর মুখে খামটা নিয়ে স্নেহাশিস বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরে ফিরে এসে বললেন, সিসিটিভি ফুটেজ দেখে এলাম। আমাদের অনুপস্থিতিতে তোদের ঘরে কেউ ঢোকেনি। শ্রীময়ী চুপসে গেছিলেন। যে দুর্দণ্ড প্রতাপ দাদার ভরসায় দিল্লিতে এসেছিলেন, তার নিজের কপালই ভাঁজ। এত জটিল ক্রাইমের তদন্ত করা মানুষটা যেন থই পাচ্ছেন না। আচ্ছা, আত্মা নাকি সব জানতে পারে, তাহলে তুষার কেন সত্যিটা বুঝতে পারছে না? আদিত্য মুখ নিচু করা অবস্থায় আচমকা বলে উঠলেন। স্নেহাশিস এগিয়ে গিয়ে তার পিঠে হাত রাখলেন। আচ্ছা আদিত্য, হঠাৎ এই কথাটা তুমি কেন বললে? তুষারের আত্মা কোন সত্যিটা বুঝতে পারছে না? তুষারের কয়েকটা নোট বই হারিয়ে গিয়েছিল। আদিত্য মুখ তুললেন। তুষার মুখে কিছু বলেনি, কিন্তু ও সন্দেহ করেছিল আমি ওর গবেষণা মেরে দিতে চাইছি। যে দুজন বিদেশি তুষারের কাছে ওর গবেষণা কিনতে চেয়েছিল, ওর ধারণা ছিল যে তারা আমার কাছ থেকেই খবর পেয়েছে। তুষারের বাড়ির লোকজনও মনে করে ওকে আমি ঠেলে ফেলে মেরে দিয়েছি, কিন্তু আমি নির্দোষ। আমি নির্দোষ, বিশ্বাস করো। আমি তুষারের নোট বই চুরি করিনি, ওকে ঠেলেও ফেলে দিইনি। ওর ওই গবেষণার সামান্য অংশ আমার কোম্পানিতে কাজে লেগেছে। সেটুকুর জন্য আমি ওর মা বাবাকে রয়্যালটির একটা অংশ দিতে চেয়েছিলাম, ওরা নিতে চাননি। তারপর থেকে কোম্পানির প্রফিটের একটা অংশ তুষারের নাম ধরে সেই টাকা আমি নানা ধরনের সেবামূলক কাজে ব্যবহার করি। এত কিছুর পরও তুষার আমাকে যন্ত্রণা দিচ্ছে কেন? কথাগুলো বলতে বলতে চোখ মুখ লাল হয়ে উঠেছিল আদিত্যর। বুকে ব্যথা শুরু হয়েছিল। শ্রীময়ী তাড়াতাড়ি পোশাক খুলে আদিত্যকে খাটের ওপর শুইয়ে দিয়ে জিভের নিচে একটা সরবিট্রেট দিয়ে দিলেন। স্নেহাশিস বোনকে বললেন, শোন, তুই ঘরের আলো কমিয়ে দিয়ে ওর কাছে থাক। বেশি অসুস্থ হলে আমাকে ডাকিস। রাতে বিশেষ কিছু ঘটেনি। পরদিন দুপুরে আদিত্যদের ফেরার ফ্লাইট। দমদম এয়ারপোর্ট থেকে স্নেহাশিস নিজের বাড়ি চলে গেলেন।
আদিত্যকে নিয়ে শ্রীময়ী বাড়িমুখো রওনা দিলেন। বাড়ির কাছে এসে আদিত্য একটা অদ্ভুত কাজ করলেন। গাড়ি থামার সঙ্গে সঙ্গে লাফিয়ে গাড়ি থেকে নেমে তিনি ছুটতে ছুটতে বাড়ির ভেতর ঢুকে গেলেন। ড্রাইভার রতন অনেকদিন গাড়ি চালাচ্ছে, মালিকের এহেন আচরণ এর আগে সে কখনো দেখেনি। তাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে শ্রীময়ী বললেন, স্যারের শরীরটা ভালো নেই, তুমি লাগেজটা নিয়ে এসো। পা চালিয়ে ঘরে ঢুকে শ্রীময়ী দেখলেন আদিত্য নিজের স্টাডি রুমের ফাইল ক্যাবিনেট থেকে ছুঁড়ে ছুঁড়ে জিনিসপত্র মাটিতে ফেলে দিচ্ছেন। শ্রীময়ী এগিয়ে গিয়ে তার হাত চেপে ধরলেন। কি করছো এসব? উদ্ভ্রান্তের মতো আদিত্য বললেন, তুষারের ক্যামেরাটা এখানে ছিল, এইখানে, এখন নেই। আদিত্যকে বুঝিয়ে শান্ত করে বেডরুমে নিয়ে যেতে শ্রীময়ীকে বিস্তর বেগ পেতে হলো। ছোট বাচ্চাকে যেভাবে বোঝায় সেভাবে শ্রীময়ী বারবার বলেছিলেন, ক্যামেরাটা নিশ্চয়ই অন্য কোথাও আছে। বহুদিন সেই জিনিসের খোঁজ পড়েনি, তাই কোথায় আছে মনে পড়ছে না। সুস্থভাবে ভাবলে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। ঘুমের ওষুধ খেয়ে কয়েক ঘন্টা ঘুমিয়ে উঠে সন্ধ্যার দিকে আদিত্যর অস্থির ভাব কিছুটা কাটল। চা খেতে খেতে তিনি শ্রীময়ীকে বললেন, তুষারের ক্যামেরা আর সামান্য কিছু টুকিটাকি জিনিস আমি ওই ফাইল ক্যাবিনেটে রেখেছিলাম। আমার কোনো ভুল হয়নি। আমার মনে হচ্ছে এবার হৈমন্তীর পরামর্শ কাজে লাগাতে হবে। হৈমন্তীর নাম শুনে শ্রীময়ী একটু বাঁকা চোখে তাকালেন। স্বামী সবসময় মহিলা সেক্রেটারি রাখেন, এটা তার পছন্দ নয়। অনেকবার স্বামীকে নিজের অপছন্দের কথা তিনি জানিয়েছেন, কিন্তু আদিত্যর বক্তব্য, মেয়েরা অনেক বেশি নিষ্ঠাবান কর্মী হয়, অনেক দায়িত্ব নিয়ে কাজ করে, সুতরাং সেক্রেটারি পদে তিনি কোনো ছেলেকে নিয়োগ করবেন না। হৈমন্তী কি পরামর্শ দিয়েছে শুনি? আদিত্য সংক্ষেপে ওঝা প্রসঙ্গ বললেন। শ্রীময়ী বললেন, আমার 14 গোষ্ঠীর কেউ কখনো ঝাড়ফুঁক করায়নি। তুমি বরং ওই মেয়েটাকে জিজ্ঞেস করো, ওর চেনা ওঝাবদ্যি কেউ আছে কিনা। হৈমন্তীকে ফোন করা হলো। আদিত্য শ্রীময়ীর কথা মতো প্রশ্ন করলেন। হৈমন্তী বলল, স্যার, জনাইয়ের দিকে একজন মুসলমান ফকিরকে চিনতাম। একবার পরীক্ষার রেজাল্ট কেমন হবে জানার জন্য লোকটার কাছে গিয়েছিলাম। সবকিছু ঠিকঠাক বলেও দিয়েছিল সে। সেই লোকের কথায় নাকি ভূত প্রেত ওঠে বসে। খোঁজ নিয়ে দেখবো সে এখনো আছে কিনা। কাল বরং অফিসে এসে আপনাকে জানিয়ে দেব। আমি না এখন কয়েকটা দিন অফিসে যাব না। আর তুমি কাল সকালে একবার আমার বাড়িতে এসো। পরদিন ভোর রাতে একটা অস্পষ্ট শব্দে ঘুম ভেঙে গিয়ে শ্রীময়ী দেখেছিলেন স্টাডি রুমের ফাইল ক্যাবিনেটের সামনে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছেন আদিত্য। শ্রীময়ী স্পর্শ করতেই তিনি লুটিয়ে পড়ে গেছিলেন মেঝের ওপর। অস্ফুট কণ্ঠে তিনি তার জীবনের অন্তিম শব্দ উচ্চারণ করেছিলেন, ক্যামেরা। স্তম্ভিত শ্রীময়ী দেখেছিলেন ফাইল ক্যাবিনেটের দ্বিতীয় চেম্বারে বহু পুরনো একটা কোডাক ক্যামেরা দেখা যাচ্ছে। মডেলটা KB-12। ডান দিকে সামান্য ঘষা খাওয়ার দাগ। ম্যাডাম, বলছি আপনার জন্য একজন ভিজিটর এসেছে। রিসেপশনে বসানো হয়েছে ওনাকে। শ্রীময়ী অবাক হলেন। আদিত্যর মৃত্যুর পর তিনি খুব একা হয়ে পড়েছেন। বাড়িতে আর সময় কাটে না। এনার্জি স্কিনফ্লিন্ট লিমিটেডের MD হিসেবে যেটুকু দায়িত্ব পালন করতে হয় তার বাইরে এক মুহূর্ত সময় অফিসে থাকতে চান না তিনি। আদিত্যর স্মৃতি তাকে তাড়া করে বেড়ায়। দুঃসহ স্মৃতির বোঝা বহন করতে না পেরে ইদানিং তিনি একাই ছোট ছোট ট্রিপে বেরিয়ে যান। এখন ঠিক সেভাবেই চলে এসেছেন সিকিমে। গ্যাংটকের এই হোটেলে 2 দিন কাটিয়ে তিনি ফিরে যাবেন। তিনি যে এখানে এসেছেন সেই খবর অফিসের খুব ঘনিষ্ঠ 2-1 জন ছাড়া কেউ জানে না। কি নাম বলেছে? নাম তো কিছু বলেননি, শুধু বলেছেন উনি আপনার রিলেটিভ। হাউসকোটের ওপর মোটা সোয়েটার জড়িয়ে দোতলা থেকে নেমে এলেন শ্রীময়ী।
রিসেপশনের সোফায় যিনি বসেছিলেন তাকে একেবারেই প্রত্যাশা করেননি তিনি। ছোটদা, তুই এখানে কি ব্যাপার? স্নেহাশিস সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে হাসলেন। এই দেখো, খবর পেলাম তুই এই হোটেলেই আছিস, তাই দেখা করতে এলাম। আসলে আমিও কদিনের একটা কাজে গ্যাংটকে এসেছি, ভাবলাম তোর সঙ্গে একবার দেখা করে যাই। শ্রীময়ী খুব একটা খুশি হতে পারলেন না। তিনি চেনামুখের ভিড় থেকে দূরে নির্জনে থাকতে চাইছেন। অযথা শান্তি ভঙ্গ করতে ছোটদা যে কেন এলো? চল না, তুই খুব ব্যস্ত না থাকলে কফি শপে গিয়ে একটু কফি খাওয়া যাক। কফি খেতে ইচ্ছে করছিল না শ্রীময়ীর, কিন্তু ছোটদার অনুরোধ ফেলে দেওয়া সম্ভব নয়। তিনি বললেন, না, ব্যস্ততা আর কি, চল কফি খাই। কফি শপের ভেতরটা বেশ গরম। নানা ধরনের কফির মিশ্র সুগন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। চারপাশে অভিজাত নরনারীর ভিড়। শ্রীময়ীরা টেবিলে বসতেই ওয়েটার সামনে মেনু কার্ড রেখে গেল। স্নেহাশিস এমন মনোযোগ দিয়ে মেনু কার্ড দেখছিলেন যেন এর চেয়ে বেশি জরুরি কাজ বিশ্বে আর নেই। শ্রীময়ী জানতে চাইলেন, আচ্ছা, তুই এখানে কি অফিসের কাজে এসেছিস নাকি পার্সোনাল ট্যুর? ওয়েটারকে ডেকে কফি আর কিছু স্ন্যাক্স অর্ডার করে স্নেহাশিস বললেন, ওই আর কি, নির্জনে বসে একটা গল্প লিখব বলে চলে এসেছি। গল্প লিখবি? তুই তুই আবার কবে থেকে সাহিত্য চর্চা শুরু করলি? দেখ, আমার আগে অনেক পুলিশ অফিসার নিজেদের জীবনের কাহিনী লিখেছেন। তোর কি মনে হয় আমি লিখতে পারি না? তা পারিস। কি লিখছিস শুনি? একটা ক্রাইম স্টোরি, একটা নিয়ার পারফেক্ট মার্ডার মিস্ট্রি। নিয়ার পারফেক্ট? তা পারফেক্ট নয় কেন? নো ক্রাইম ইজ পারফেক্ট। শুনিসনি কখনো? কেন? রোজ কত খুন খারাপির কথা কাগজে আমরা পড়ি, তার সব কটা সলভ হয় বুঝি? না, তুই ভুল করছিস। ওই ধরনের ঘটনা পারফেক্ট ক্রাইম নয়, ওগুলো হচ্ছে ডিটেকশনের ব্যর্থতা। পারফেক্ট ক্রাইম হলো সেই ঘটনা যাকে আদৌ ক্রাইম বলে চেনাই যাবে না। বেশ, একটু বিশদে বল। বিশদে বলার জন্যই তো দেখা করতে এলাম রে। কফির কাপে চুমুক দিয়ে স্নেহাশিস বললেন, দেখ, আমাদের গল্পটা শুরু হচ্ছে কলকাতার অদূরে একটা মফস্বল শহরের দুই বন্ধুকে দিয়ে। দুই বন্ধুই পড়াশোনায় খুব ভালো, পরস্পরের ভালো বন্ধুও বটে। গল্পটা বলার সুবিধার জন্যে দুজনে দুটো নাম দিয়ে, ধর একজনের নাম সূর্য আর একজনের নাম তুহিন। হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ে দুজনেই কলকাতায় উচ্চশিক্ষার জন্য এসেছিল। একসঙ্গে বাড়ি ভাড়া করে থাকতো, নিজেরাই রান্না করে খাওয়া দাওয়া করত। মফস্বলের ছেলে বলে ওরা কলকাতার বন্ধুদের একটু এড়িয়ে চলত। সূর্য ভর্তি হয়েছিল ইঞ্জিনিয়ারিং কোর্সে, আর তুহিন পড়ছিল ফিজিক্স নিয়ে। মাস্টার্স করার পর দুজনেই উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যায়। সূর্য যে ইউনিভার্সিটিতে পড়তো সেখানকার একটি মেয়ের সঙ্গে তার একটা সম্পর্ক গড়ে উঠেছিল। ব্যবসায়ী পরিবারের মেয়ে, অর্থনীতির ছাত্রী, মেধাবী এবং উচ্চাকাঙ্ক্ষী। বিদেশে থাকাকালীন মেয়েটি সূর্যর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। সূর্য যে লম্বা রেসের ঘোড়া, প্রথম আলাপেই সেটা বুঝে নিতে মেয়েটির, ধরা যাক তার নাম শ্রীমতী, তারও কোনো অসুবিধা হয়নি। সূর্য এবং তুহিন মোটামুটি কাছাকাছি সময়ে দেশে ফিরে একটা বড় শহরে আবারও একসঙ্গে থাকতে শুরু করেছিল। আসলে ওদের দুজনেরই মাথায় তখন আবিষ্কারের ভূত চেপেছে। এমন এক আবিষ্কার যা বাস্তবায়িত হলে বিশ্বের শক্তি মানচিত্রে আমূল পরিবর্তন আসবে। আবিষ্কারের আইডিয়াটা ছিল তুহিনের, কিন্তু তাকে কিভাবে কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব সেই পরিকল্পনা করছিল সূর্য। এক দক্ষ পদার্থবিজ্ঞানী আর এক নিপুণ প্রযুক্তিবিদ মিলে আবিষ্কারের একদম কাছাকাছি এসে গিয়েছিল। এমন সময় একটা ঘটনায় দুজনের বন্ধুত্বে চির না ধরলেও পারস্পরিক আস্থা টাল খেল।
তুহিনের কয়েকটা নোট বই হারিয়ে গিয়েছিল। সে সন্দেহ করল সূর্য সেগুলো চুরি করেছে। কিন্তু সূর্য ছাড়া যে আর একজনেরও তাদের ফ্ল্যাটে যাতায়াত ছিল সে কথা তুহিন ভেবেও দেখেনি। সে হল সূর্যের বান্ধবী শ্রীমতী। শ্রীময়ী হাত তুলে স্নেহাশিসকে থামিয়ে দিলেন। ছোড়দা, এতক্ষণ তুই যেভাবে গল্পটা বলছিলিস শুনতে খারাপ লাগছিল না, কিন্তু শ্রীমতীকে চোর বানিয়ে দিস না প্লিজ। মনে রাখিস, দুজন বিদেশি টেকনোলজিটা কিনতে চেয়েছিল ওদের থেকে। হয়তো তাদেরই কেউ চুরিটা করেছিল। না না না, চুরিটা তাদের কেউ করেনি। 2004-5 সাল নাগাদ আমেরিকা তো ফসিল ফুয়েলের সংকট নিয়ে দিশেহারা। একদিকে আফগানিস্তান আর একদিকে ইরাকে যুদ্ধ চলছে। আরে আমেরিকা যদি চাইতো এই টেকনোলজি জোর করে ছিনিয়ে নেবে, তাহলে ওয়ান ফাইন মর্নিং সূর্য আর তুহিন স্রেফ হাওয়ায় মিলিয়ে যেত। ছিঁচকে চোরের মতো গোটা কতক নোট বই নিয়ে পালিয়ে যাবার মতো মূর্খামি আর যাই হোক আমেরিকা করতো না। কাজটা যে করেছিল সে ভেবেছিল এর মধ্যে সোনার খনি লুকিয়ে আছে। সে বুদ্ধিমতী হলেও অতিমাত্রায় লোভী। দুই বন্ধুর আলোচনা শুনে তার বিশ্বাস হয়েছিল যে নোট বইগুলো পড়ে সে মোটামুটি ব্যাপারটা ধরে ফেলতে পারবে। কিন্তু সেটা যখন হলো না, তখন নোট বইগুলো তার কাছে পড়েই রইল। সূর্য আর তুহিন তো কাউকে গবেষণার কথা জানায়নি, তাহলে বিদেশিরা খবর পেল কিভাবে? আহা, ভুলে যাচ্ছিস কেন? তুহিন জীবনের বেশ কয়েকটা বছর জার্মানিতে কাটিয়েছে। সেখানে কাউকে গবেষণার কথা বলে থাকতেই পারে। জার্মানি ন্যাটো গোষ্ঠীর সদস্য এবং আমেরিকার বন্ধু। তারাও একসঙ্গে তালিবান আর সাদ্দাম হোসেনের সঙ্গে লড়াই করছে। সুতরাং তুহিনের গবেষণার কাহিনী জানাজানি হতে অসুবিধে কোথায়? এই কাহিনীতে ওই দুই বিদেশি হল রেড হেরিং, যা গোয়েন্দাকে বিভ্রান্ত করার জন্যে বারবার সামনে তুলে ধরা হয়েছে। তোর কাহিনীতে গোয়েন্দাও আছে? কি নাম রেখেছিস গোয়েন্দার? গোয়েন্দার নাম ধরা যাক আশিস। তার কথায় পরে আসব। আপাতত দুই বন্ধুর গল্পের বাকিটুকু বলি। দুজন যে শহরে থাকত সেই শহরে এক পুরনো দিনের প্রকাণ্ড কেল্লা ছিল। এক শীতের দুপুরে দুই বন্ধু সেই কেল্লায় বেড়াতে গিয়েছিল। তাদের সঙ্গে ছিল আরও একজন, কিন্তু তার কথা দুই বন্ধু জানত না। এই তৃতীয় ব্যক্তির কাছে ছিল একটা মোবাইল ফোন। সেই ফোন থেকে সে সূর্যর সঙ্গে কথা বলছিল। সে আর কেউ নয়, সূর্যর বান্ধবী। সে দিল্লিতে এসেছে এটুকু সূর্য জানত, কিন্তু তাদের দুজনকে অনুসরণ করে সে যে কেল্লার মধ্যে ঢুকে পড়েছে সূর্য সেটা বুঝতে পারেনি। সূর্যর সঙ্গে কথা বলতে বলতে শ্রীমতী তুহিনকে অনুসরণ করে এগিয়ে যায় আর ধাক্কা মেরে একটা প্রাচীন কুয়োর মধ্যে ঠেলে ফেলে দেয়। তুহিনের মাথা থেঁতলে যায়, স্পাইনাল কর্ড টুকরো টুকরো হয়ে যায়, বুকের পেশি ভেদ করে পাঁজরের অংশ বাইরে বেরিয়ে আসে। নিঃশব্দে কাজ সেরে সূর্যর বান্ধবী কেল্লা থেকে বেরিয়ে যায়। বন্ধুর মৃতদেহ আবিষ্কার করার পরে সূর্য পুলিশে খবর দেয়। লাশের পোস্টমর্টেম হয়। তুহিনের বাড়ির নির্দেশে সেই শহরেই তাকে দাহ করা হয়। বোনকে প্রথমে চোর বানালি, এবার আবার খুনি। তোর কি হয়েছে বলতো ছোড়দা? আরে গল্পটা তো আগে শেষ করতে দে। একেবারে শাস্ত্রীয় রীতিনীতি মেনে সূর্য বন্ধুর অন্ত্যেষ্টি করেছিল, কিন্তু তার গায়ে যে কলঙ্কের দাগ লেগে গিয়েছিল তা আমৃত্যু তার সঙ্গে ছিল। সূর্য নিজের শহরে ফিরে এসে যখন নিজস্ব কোম্পানি চালু করল, তখন অনেকেই ভাবল যে বন্ধুকে খুন করে তার আবিষ্কার হাতিয়ে নিয়ে সূর্য নিজের সংস্থা খুলেছে। কিন্তু কেউ ভেবেও দেখল না যে সূর্য নিজেও বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সসম্মানে উত্তীর্ণ এক ইঞ্জিনিয়ার। আর এই সময়ে সূর্য বিয়ে করল তার বান্ধবী শ্রীমতীকে, মানে একরকম করতে বাধ্য হলো আর কি। স্টার্ট আপ শুরু করার জন্য কিছু পুঁজির দরকার ছিল, সেই টাকা দিয়েছিলেন শ্রীমতীর বাবা।
বিয়ের কয়েকদিনের মধ্যেই শ্রীমতী একটা বিরাট ধাক্কা খেল। তুহিন আর সূর্যর মধ্যে যে সমকামী সম্পর্ক রয়েছে সেটা সে আগে বুঝতে পারেনি। মনে রাখতে হবে, সূর্য আর তুহিন যে সময়টায় বড় হয়ে উঠছে, তাদের যৌন চাহিদা তৈরি হচ্ছে, সেটা গত শতকের ৮-এর দশকের শেষ থেকে ৯-এর দশকের কিছু অংশ। সেই সময় সোচ্চারে নিজের যৌন পরিচয় ব্যক্ত করার ফ্যাশন চালু হয়নি, আর বিশেষ করে মফস্বলবাসী কিশোর কিশোরীদের কাছে তো নয়ই। অবশ্য সূর্যর কিছুটা উভকামী মানসিকতা ছিল নিশ্চয়ই, না হলে তো তার সঙ্গে শ্রীমতীর প্রেম হতো না। সম্ভবত তুহিনের মৃত্যুর পর সূর্য স্থায়ী যৌন শীতলতায় আক্রান্ত হয়, কারণ শ্রীময়ীর সঙ্গে ১৭ বছর বিয়ের পরেও তাদের কোনো সন্তান হয়নি। শ্রীমতী মর্মান্তিক আঘাত পেয়েছিল, কিন্তু তেমনভাবে প্রকাশ করেনি। সূর্য সম্পর্কে মুখ খুললে সেই অনুষঙ্গ ধরে তুহিনের কথা উঠবে এবং হয়তো তুহিনের মৃত্যু নিয়ে ফের নাড়াচাড়া শুরু হবে। এই আতঙ্কে সে দাঁতে দাঁত চেপে পরিস্থিতি হজম করে নেয়, কিন্তু মনে মনে সে সূর্যকে প্রবল ঘৃণা করতে থাকে। কয়েক বছরের মধ্যেই সূর্যর ব্যবসা বেশ জমে ওঠে। প্রাইভেট লিমিটেড কোম্পানি লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। নিয়মিত পার্টি, প্রচুর বিশিষ্ট ব্যক্তির সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করার সুযোগ, ঘন ঘন ফরেন ট্রিপ, শ্রীমতী এগুলোর আকর্ষণে এমন জড়িয়ে পড়েছিল যার ফলে সম্পর্ক থেকে বেরিয়ে আসার আগ্রহ তার ছিল না। তবে শ্রীমতী একেবারে বদ্ধপরিকর ছিল যে তার জীবন যখন সূর্য নষ্ট করেছে, তখন সূর্যকে শাস্তি পেতেই হবে। স্যার, আর কিছু লাগবে? ওয়েটার এসে জানতে চাইল। তার মুখে বিরক্তি স্পষ্ট হয়ে উঠেছিল। এক পেয়ালা কফি নিয়ে এতক্ষণ টেবিল আটকে রাখলে বিরক্ত হবারই কথা। ফের এক রাউন্ড কফি অর্ডার করলেন স্নেহাশিস, সঙ্গে পাকোড়া। তোর এই গল্পটার কতক্ষণ চলবে ছোটদা? না না, আর বেশিক্ষণ নয়। শ্রীমতী হঠাৎ করেই একটা সুযোগ হাতে পেয়ে গেল। সূর্যর কার্ডিয়াক অ্যাটাক হলো, বুকে স্টেন্ট বসল। ডাক্তার চিনি, নুন, ময়দা এইসব খাওয়া নিষেধ করে দিলেন, অ্যালকোহল ছুঁতে বারণ করলেন। আলাদা করে শ্রীমতীকে ডেকে ডাক্তারবাবু বলে দিলেন, সারাক্ষণ টেনশনে থাকতে থাকতে সূর্যর কার্ডিয়াক মাসল এজিং ৭০ বছরের বৃদ্ধের মতো হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে হঠাৎ উত্তেজনা মৃত্যুর কারণ হতে পারে। ব্যাস, সূর্যকে সরিয়ে দেওয়ার জন্যে শ্রীমতী খুব সহজ একটা রাস্তার সন্ধান পেয়ে গেল। একের পর এক উড়ো চিঠি এসে জমা পড়তে লাগলো অফিসের ড্রপ বক্সে। তুহিনের হাতের লেখার অজস্র নমুনা শুধু সূর্য নয়, শ্রীমতীর কাছেও ছিল। সুতরাং হাতের লেখা নকল করতে কোনো অসুবিধে হয়নি। এদিকে চিঠিগুলো পেয়ে সূর্য নার্ভাস হতে শুরু করল। শ্রীমতী তাকে বোঝালো যে ভয় পাওয়ার কিছু নেই, সেই নির্দিষ্ট শহরে গেলেই বোঝা যাবে যে পুরো ব্যাপারটা ধোঁকাবাজি, কেউ সূর্যকে ভয় দেখানোর জন্য এই চিঠিগুলো লিখেছে। ২০ বছর ধরে যে শহরটাকে সূর্য এড়িয়ে চলেছিল, স্ত্রীর কথায় সে সেখানে যেতে রাজি হলো। কিন্তু সূর্য জানত না, তাকে চরম আতঙ্কের মুখে ঠেলে দেওয়ার জন্য শ্রীমতী একজনকে টাকা পয়সা দিয়ে অবিকল তুহিনের মতো সাজিয়ে সেই কেল্লার মধ্যে রাখার ব্যবস্থা করেছে। এমনকি ঘটনাটাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য তুহিনের ব্যবহার করা ক্যামেরা পর্যন্ত সেই লোকটার হাতে তুলে দেওয়া হয়েছে। আমার কাহিনীতে এইখানেই প্রবেশ করবে গোয়েন্দা, যার নাম আশিস। সে পুলিশে চাকরি করে, সম্পর্কে শ্রীমতীর দাদা। শ্রীমতী বুদ্ধিমতী মেয়ে, সে ইচ্ছে করেই আশিসকে ঘটনার সঙ্গে যুক্ত করেছিল। কেল্লার মধ্যেই যদি ভয়ে সূর্য মারা যায়, তবে আশিস তার সাক্ষী থাকবে। কিন্তু কেল্লার ঘটনায় সূর্য ভয়ঙ্কর রকমের আপসেট হলেও তার ক্ষতি হল না। হোটেলে ফিরে সূর্য একটা চিঠি পেল। তুহিন লিখেছে, লোকজন সঙ্গে থাকায় সে সামনে আসতে পারেনি। এবার সূর্য অসুস্থ হয়ে পড়ল।
আর গোয়েন্দা পড়ে গেল চরম ধাঁধায়। সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে ঘরে কেউ ঢোকেনি, তবে চিঠিটা এলো কিভাবে? গোয়েন্দার কাজ যেহেতু সবাইকে সন্দেহ করা, তাই আশিস নিজের বোন শ্রীমতীকেও সন্দেহের তালিকায় রেখেছিল। একটু চিন্তা ভাবনা করার পর তার মনে হলো, সন্দেহটা ঠিক হলেও হতে পারে, কারণ শ্রীমতী চিঠিটা প্রথম দেখেছিল। বাড়িতে ফিরেই সূর্য দৌড়ল ফাইল ক্যাবিনেট চেক করতে, যেখানে তুহিনের ক্যামেরা রাখা আছে, আর সেখানে গিয়ে দেখা গেল ক্যামেরা উধাও। ব্যাপারটা তো খুবই স্বাভাবিক, কারণ ক্যামেরাটা তখন সূর্যদের গাড়ির পেছনে লাগেজের মধ্যে। আবারও অসুস্থ বোধ করল সূর্য, বুকে ব্যথা শুরু হলো। শ্রীমতী তাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে চুপি সারে তুহিনের ক্যামেরা সস্থানে রেখে এলো। সে জানত ফের ক্যামেরা খুঁজতে সূর্য ফাইল ক্যাবিনেট খুলবে, আর সে যখন দেখবে ক্যামেরা নিজের জায়গায় ফিরে এসেছে, তখন আবারও প্রচণ্ড আতঙ্কিত হবে। আর ঠিক সেটাই হয়েছিল। সূর্য যখন দেখতে পেল তুহিনের ক্যামেরা ফিরে এসেছে, তখন সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। একটা ম্যাসিভ কার্ডিয়াক অ্যাটাক হলো তার। সূর্য চলে গেল। নিখুঁত নিখুঁত খুন, অথচ খুন বলে চেনাই যাচ্ছে না। ছোটদা, তুই এত ভালো গল্প বানাতে পারিস আমার ধারণা ছিল না। শ্রীময়ী কেটে কেটে বললেন, তবে তোর গল্পে একটা বড় লুপ হোল রয়ে গেছে। সেই জন্যই শ্রীমতীর বিরুদ্ধে মার্ডারের চার্জ কোর্টে টিকবে না। কোন জায়গাটা? হোটেলের ঘরে চিঠিটা টেবিলের ওপর শ্রীমতী নিজেই রেখেছিল, এমন হতেই পারে, কিন্তু এনার্জি স্কিনফ্লেন্ট লিমিটেডের অফিসে 3টে চিঠি এলো কিভাবে? সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছে, সন্দেহজনক কাউকে দেখতে পাওয়া যায়নি। তাহলে ওখানে চিঠিগুলো এলো কি করে? মনে রাখিস, প্রত্যেকটা চিঠি যেদিন অফিসে জমা পড়েছে, সেই দিনগুলোতে শ্রীমতী কিন্তু নিজের ফ্ল্যাট ছেড়ে এক পাও বাইরে যায়নি। আহা, তোকে গল্পের শুরুতে কি বলেছিলাম সেটা ভুলে গেলি? দেখ, পারফেক্ট ক্রাইম বলে কিচ্ছু হয় না। সবকিছুই আসলে নিয়ার পারফেক্ট ক্রাইম, আর এটাও তো ঠিক তাই। সূর্য সেক্রেটারি, আমি যার নাম দিয়েছি দময়ন্তী, তাকে তো হাত করেছিল শ্রীমতী। ড্রপ বক্সে কোনো চিঠি জমা পড়েনি, তাই সিসিটিভি ফুটেজও থাকার কথা নয়। শ্রীমতী যে চিঠিগুলো লিখত, সেগুলো দময়ন্তী নিজের হাতে করে সূর্যর কাছে নিয়ে যেত। ইনফ্যাক্ট দময়ন্তী মুখ না খুললে সূর্যকে যে ওর স্ত্রী খুন করেছে সেটাই তো প্রমাণ করা যেত না। হৈমন্তী কি বলেছে তোকে? উত্তেজিত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন শ্রীময়ী। এনাফ ছোটদা, পুরো সন্ধ্যেটা তোর এই গাঁজাখুরি গল্প শুনে ফালতু আমি সময় নষ্ট করেছি। তুই এবার আয়। হৈমন্তী নয়, দময়ন্তী, শান্ত স্বরে বললেন স্নেহাশিস। দেখ, আমি তো কাল্পনিক একটা কাহিনী শোনাচ্ছি তোকে, তুই খামোখা এত উত্তেজিত হচ্ছিস কেন? আসলে শ্রীমতীর কাছে দময়ন্তীর দাবি ছিল কোম্পানির 5% শেয়ার, কিন্তু তাকে দেওয়া হয়েছিল মাত্র 3%। তা তো রাগ হওয়া স্বাভাবিক। এদিকে সেই বজ্জাত গোয়েন্দা দিল্লি থেকে ফিরে কয়েকজনের ওপর নজর রাখতে শুরু করেছিল। সে যখন দেখল কোম্পানির 45,000 টাকা মাইনের একজন কর্মচারীকে 3% শেয়ার হস্তান্তর করা হয়েছে, যার বাজার মূল্য কিনা 18 কোটি টাকার উপরে, তখন তো সন্দেহ হওয়া স্বাভাবিক। আর তারপর দময়ন্তীকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ আরম্ভ করতেই সে গড়গড় করে সব কথা উগড়ে দিতে শুরু করলো। এবার তুই বল, পুলিশ কি পুরোটা না শুনে তাকে থামাতে পারে? শ্রীময়ীর দৃষ্টি ঘোলাটে হয়ে গেছিল, গলার স্বরও বদলে গেছিল। খসখসে কণ্ঠে তিনি জানতে চাইলেন, হৈমন্তীকে কি পুলিশ অ্যারেস্ট করেছে? হ্যাঁ, দময়ন্তীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের হাতে যা সূত্র এসেছে তাতে তারা শ্রীমতীকেও গ্রেপ্তার করতে পারে।
কিন্তু তদন্তকারীদের মধ্যে আশিস নেই। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে বুঝে সে নিজেকে ইনভেস্টিগেটিং টিম থেকে সরিয়ে নিয়েছে। শুধু গল্পের একদম ক্লাইম্যাক্সে সে তার বোনকে কাহিনীটা শোনাতে একবার উপস্থিত হবে আর বলবে কাহিনীর এই পরিণতি তার কাম্য ছিল না। স্নেহাশিস দেখলেন তার কথা শেষ হওয়ার আগেই পিছন ফিরে হাঁটতে শুরু করেছেন শ্রীময়ী। কয়েক সেকেন্ডের মধ্যে মোটা কাচের দেওয়ালের ওপাশে তিনি অদৃশ্য হয়ে গেলেন। বড় একটা দীর্ঘশ্বাস ফেলে স্নেহাশিস বেরিয়ে এলেন হোটেল থেকে। পুলিশের গোয়েন্দা বিভাগের যে দলটি পরদিন গ্যাংটকে এসে পৌঁছেছিল তাদের সঙ্গে শ্রীময়ীর দেখা হয়নি। শ্রীময়ী ইদানিং রাতে ঘুমের ওষুধ খাচ্ছিলেন। আগের রাতে ভুল করে বেশি মাত্রায় ওষুধ খেয়ে ফেলেন। ঘুমের মধ্যেই চলে গেছেন তিনি। আজ কাহনে শুনলেন ছল, রচনা কাজল ভট্টাচার্য। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করার পাশাপাশি কমেন্ট সেকশনের পাশে থাকা হাইপ অপশানে ক্লিক করে দেবেন কাইন্ডলি। গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমরা। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন। সাহিত্য দীর্ঘজীবী হোক।